ভেলোর হাউস। ক্যামেলিয়া ফুলের সুবাসে গার্ডেন এরিয়া সুবাসিত হয়ে আছে। ইভিনিং ক্লক জানান দিচ্ছে সন্ধ্যা হওয়ার। দরজা ঠেলে প্রবেশ করে রিও। হলরুম পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই মিস্টার লর্ডকে দেখে কিছুটা অবাক হলো। সচরাচর তাকে এই হাউসে দেখা যায় না। ছোট থেকে একাই থেকেছে রিও। মেয়েদের হাতে বড় হয়েছে, শুধু মাঝে মাঝে এসে সাক্ষাৎ দিয়ে যায় মিস্টার হুড অর্থাৎ রিওর পাপা। রিওর ভ্রু খানিকটা কুঁচকে এলো অসময়ে মানুষটাকে দেখে। সত্যি বলতে তার দেখা মানেই রিওর মনে একটা পুরনো ক্ষত আবার টাটকা হয়ে ওঠা। রিও কিছুটা তাচ্ছিল্য করে বলে উঠল, আশ্চর্য, ভেলোর হাউসে আজ মানুষ আছে। আমি ভেবেছিলাম বাসাটা হয়তো আজও খালি থাকবে। মিস্টার হুড একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাসার চেষ্টা করলেন সামান্য। বলে উঠল, তোমার সাথে দেখা করতে এসেছি মাইসন। মাইসন? বাক্যটা হাস্যকর না মিস্টার লর্ড? রিও কটুভাবে হেসে উঠল। মিস্টার হুড দীর্ঘশ্বাস ফেললেন। এই দীর্ঘশ্বাস রিও বহুবার শুনেছে। মায়ের থেকে আলাদা হওয়ার পর, নতুন সঙ্গীর সাথে লিভিং শুরু করার পর, রিওকে মেয়েদের দায়িত্বে রেখে চলে যাওয়ার পর। সে একই দীর্ঘশ্বাস ক্ষতচিহ্নে লবণ ছিটানোর মতো। মিস্টার হুড পুনরায় বলে উঠল, দেখো রিও, আমি চেষ্টা। বাকিটুকু বলার পূর্বে রিও থামিয়ে দেয় তাকে। কিছুটা উচ্চ সুরে বলে ওঠে, না প্লিজ, চেষ্টা শব্দটা আপনার মুখে মানায় না। চেষ্টা করে কেউ সন্তানকে বছরের পর বছর একা ফেলে যায় না। থেমে যায় রিও। ভেতরকার কষ্টগুলো ঢোক গিলে দূর করার চেষ্টা করে। এই মানুষটা আসলেই তার ক্ষতগুলো তাজা হয়ে ওঠে। শৈশবের একাকিত্বে বেড়ে ওঠার কষ্টগুলো আঁকড়ে ধরতে চায় পুনরায়। এবার সরাসরি তাকায় সামনে থাকা বাবা নামক মানুষটার দিকে। বিন্দু মাত্র অনুশোচনা নেই সামনে থাকা মানুষটার। রিও পুনরায় তাচ্ছিল্য করে বলে উঠল, আজ কি মনে করে এখানে এসেছেন মিস্টার হুড? অসুস্থতার সময়টা যখন একজন মানুষকে প্রয়োজন ছিল পাশে, তখন তো আসেননি। আজ আপনার মতলবটা কি জানতে পারি? মিস্টার হুড রেগে যান। ছেলেটা ছোট থেকে বেয়াদবের মতো আচরণ করে তার সাথে। এই ছেলেকে তার পছন্দ না, শুধুমাত্র নিজের ছেলে বলে দায়বদ্ধতা থেকে খোঁজ নিতে আসে। তবে রিওর এমন বিহেভিয়ারে রেগেই বলে উঠল, মুখ সামলে কথা বলো রিও, আমি তোমার ড্যাড ভুলে যাচ্ছ? আপনার নাম ড্যাড হিসেবে শুধু বার্থ সার্টিফিকেটে আছে, জীবনে নয়। সো নিজেকে আমার ড্যাড হিসেবে পরিচয় দিতে আসবেন না প্লিজ। নিজের মমের মতোই হয়েছ। হ্যাঁ, বেপরোয়া উশৃঙ্খল ছেলে। রিও সিঁড়ির দিকে এগিয়ে যায়। পেছনে ফিরে তাকানোর ইচ্ছা হলো না আর। মমের সাথে তুলনা দিচ্ছে তার, অথচ মমের চেহারাটুকুও তার মনে নেই। ছোট থাকতে মম ড্যাড যার যার পছন্দের মানুষ চুজ করে আলাদা হয়ে গেছে। রিওর কথা হয়তো কারো মনেই নেই, তবে মিস্টার হুড বছরে একবার হলেও আসে, ব্যাস এইটুকুই। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে ডোর লক করে দেয় রিও। বাইরে থেকে এসেই গোসল করে শুয়ে পড়ল সন্ধ্যা। শরীরটা ক্লান্ত লাগছে বেশ। হঠাৎ নাকে এসে লাগে সুগন্ধি পারফিউমের তীক্ষ্ণ ঘ্রাণ। অ্যাশলি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার রুমমেটদের মধ্যে সবচেয়ে সুন্দরী অ্যাশলি, তাও তার মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই, তবে একটু চুপচাপ স্বভাবের। সন্ধ্যার সাথে আবার ভাব বেশি। সন্ধ্যাকে তাকিয়ে থাকতে দেখে অ্যাশলি একটু হাসি দেয়। জিজ্ঞেস করে, আমার সাথে যাবেই না? কোথায় যাচ্ছ তুমি? কিছুটা লাজুক হাসি ফুটে ওঠে অ্যাশলির ওষ্ঠকোণে। নিচু সুরে বলে ওঠে, অ্যাডের সাথে ডেটে যাচ্ছি। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, কোনো দরকার নেই। লাভ বার্ডদের মাঝে গিয়ে আমি কি করব? আরেকদিন না হয় যাব তোমার সাথে। হেসে বলে ওঠে সন্ধ্যা। এর মাঝেই শুনতে পায় লরিটার তাচ্ছিল্য কণ্ঠস্বর। একে কেন নিয়ে যাবে অ্যাশ? ওকে দেখে না আবার তোমার বয়ফ্রেন্ড তোমাকেই ছেড়ে চলে যায়। বিষণ্ণতা ছেয়ে যায় সন্ধ্যার মন। সে এতটাই কুৎসিত যে সে গেলে একটা মানুষ চলে যাবে। বুকে পাথর চেপে সত্যিটাকে মেনে নেয় সন্ধ্যা। হ্যাঁ, সে কুৎসিতই তো। এত মানুষ না হলে কি এমনি এমনি তাচ্ছিল্য করে তাকে? অ্যাশলি ভ্রুকুচকে তাকায় লরিটার দিকে। শক্ত সুরে বলে উঠল, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোমার না ভাবলেও চলবে লরিটা। তুমি না হয় ক্যালির বয়ফ্রেন্ডের দিকেই নজর দাও। ওহ, সরি সরি, দিয়ে তো বসেই আছো। কাল দেখলাম পার্কে বসে তাকে কিস করছিলে। মুহূর্তে রুমে যেন বোমা ব্লাস্ট হলো। প্রচণ্ড অবাক হয়ে তাকায় ক্যালি। নিমিষে হকচকিয়ে যায় লরিটা। রক্তশূন্য হয়ে পড়ে মুখশ্রী। অ্যাশলি হুট করে এমন কিছু বলে বসবে বিন্দুমাত্র ধারণায় আসেনি। আমতা করে বলে উঠল, কী সব বলছো অ্যাশ? আমি কেন ক্যালির বয়ফ্রেন্ডকে কিস করতে যাব? ওটা তুমিই ভালো জানো। যাই হোক, ক্যালি তোমার বয়ফ্রেন্ড কালকে ডার্ক পার্পল টি শার্ট পরেছিল, রাইট? বাকিটা বুঝে নাও। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল লরিটা আর ক্যালির মধ্যে ঝামেলা পাকাতে। সন্ধ্যা মুখ টিপে হাসি। যতই হোক সে বাঙালি, আর বাঙালির ঝগড়া ভালো লাগবে না তা কখনো হয়? সে বেশ এনজয় করছে। অ্যাশলি এগিয়ে আসে, হালকা হাতে হাঁক করে সন্ধ্যাকে। কানের কাছে ফিসফিস করে বলে উঠল, গুড বাই ডিয়ার, ঝগড়া এনজয় করো। আমি ফিরে আসলে জানি ওর রেজাল্ট কী হলো। ওকে, বেস্ট অফ লাক অ্যাশ, তোমার ডেট ভালোভাবে সফল হোক। ইউনিভার্সিটির উদ্দেশ্যে সবেমাত্র বের হলো সন্ধ্যা।
কিছুটা দূরেতে ইউনিভার্সিটি। আকস্মিক সশব্দে ফোনটা বেজে উঠল তার। আজ ফোন সাইলেন্ট করার কথা মনেই ছিল না। মা ফোন করেছে। খুশিতে চকচক করে উঠল সন্ধ্যার চক্ষুদায়। রিসিভ করে কানে ধরতেই কর্ণপাত হয় মায়ের আনন্দিত কণ্ঠস্বর। কথা বলতে বলতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে সন্ধ্যা। ফোন রাখবে এমন সময় মায়ের কথা শুনে চমকে উঠে সে। থমকে দাঁড়ালো কিছুটা। অবাক হয়ে বলে উঠল, কি বলছো মা? কিসের বিয়ে আম্মু? তোর বাবা পছন্দ করেছে তার বন্ধুকে। তুই ছুটিতে একবার বাংলাদেশে আয়, তখন তোদের আগতে হবে। তখন হয় আবার ফিরে যাবি। বাকরুদ্ধ হয়ে পড়ে সন্ধ্যা। গমগমে কণ্ঠে বলে উঠল, আম্মু, আমি কানাডায় এসেছি মাত্র 7 মাস হলো। এর মধ্যে তুমি কিসের বিয়ের কথা বলছো? আর কে কার বাড়ির বউকে পড়ালেখার জন্য বিদেশে থাকতে দিবে? ওনারা দিবে তো মা। তোর বাবার সাথে কথা হয়েছে। এরকম সবাই বলে আম্মু, কিন্তু পরে আর কিছুই হয় না। আর আমার কোর্স শেষ করতে আরও 3 বছরের বেশি লাগবে। এর আগে বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। রাখছি, আমার ক্লাস শুরু হবে। মায়ের ফোন কেটে যেতেই সন্ধ্যার মাথা কেমন যেন ঝিমঝিম করতে থাকে। তার পায়ের নিচে মাটিটাই যেন একটু দুলে উঠল। এত তাড়াতাড়ি সে কিছুতেই বিয়ে করবে না, আর ফিরবেই না দেশে। গভীর শ্বাস নিয়ে ইউনিভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। ক্যাম্পাস ভরে আছে ছাত্রছাত্রীর কোলাহলে। অথচ সন্ধ্যার কাছে সব কিছুই যেন ভ্যানিশ হয়ে গেছে। কিছুই মাথায় কাজ করছে না। শুধু বিয়ে নামক শব্দটা ঘুরপাক খাচ্ছে। ইউনিভার্সিটির করিডোরটা আজ যেন অতিরিক্ত লম্বা লাগছে সন্ধ্যার কাছে। 3 অঙ্কের স্লাইডে ক্লাসরুমের দিকে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে হঠাৎই কেউ ডেকে উঠল সন্ধ্যার কাঁধের কাছ থেকে। পরিচিত খ্যাপাটে কণ্ঠস্বর, রিও। সন্ধ্যা প্রথমে পাত্তাই দিল না, হাঁটা দ্রুত করলো। কিন্তু রিও যে রিওই, এভাবে ছেড়ে দেওয়ার ছেলে নয়। সে লম্বা লাফে সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হেই সান্ডা পান্ডা, তুমি কি বয়রা হয়ে গেছো? বিরক্ত হয় সন্ধ্যা। এখন রিওর কথাবার্তা তার বিন্দু পরিমাণে ভালো লাগছে না। একে তো মায়ের ওইসব কথা, তার ওপর এই বিরক্তিকর রিও। রাগ হয় সন্ধ্যার। বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে রিও তার কবজিটা ধরে ফেলল। সন্ধ্যা থমকে দাঁড়িয়ে গেল। শরীর কেঁপে উঠল সামান্য। মুহূর্তে শরীর জ্বলে উঠল রাগে। মায়ের সাথে না দেখাতে পারার রাগও যোগ হয় সাথে। বারবার ছেলেটাকে বলছে তাকে এভাবে হুটহাট স্পর্শ না করতে। তবে ছেলেটা শুনলে তো। ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নেয় সন্ধ্যা। চিল্লিয়ে বলে উঠল, এমন অসভ্য কেন তুমি রিও? বারবার না করেছে আমাকে স্পর্শ করবে না, তাও কেন স্পর্শ করো? অদ্ভুত। রিও চমকে ওঠে। সন্ধ্যা এভাবে রেগে যাবে ভাবতেই পারেনি। শান্ত ভঙ্গিতে বলে উঠল, সরি সরি, রাগ করো না সান্ডা। তুমি তো শুধু কি, হ্যাঁ, স্পর্শ করার অজুহাত কেন খুঁজো বারবার? তোমরা সব ছেলে এক। মেয়ে দেখলেই ছোঁয়ার অজুহাত খুঁজতে থাকো, তাই না? রিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছু প্রহর। বুঝতে পারছে না সন্ধ্যার এই হঠাৎ বিস্ফোরণ কি শুধু তার স্পর্শ করার জন্য? চওড়া চোখ দুটো একদম স্থির হয়ে আছে। কিছু পলকের জন্য সে সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। অবিশ্বাস, আঘাত আর গভীর অপমান একসাথে এসে জমা হলো নেত্রপল্লবে। তারপর যেন পুরো শরীরটাই কঠিন হয়ে গেল। দৃষ্টি নামিয়ে নেয় রিও। পুনরায় ধীরে সুস্থে মাথা তুলল। চঞ্চল খেপাটে সেই ছেলেটা কোথায় যেন মিলিয়ে গেছে। জায়গা করে নিয়েছে এক অদ্ভুত শান্ত ভয়ার্থ গম্ভীরতা। এই প্রথম সন্ধ্যা রিওর মুখে এমন অভিব্যক্তি দেখল। দৃষ্টি স্থির করে রিও শীতল কণ্ঠে বলে উঠল, আমি সব ছেলেদের মধ্যেই পড়ে যাই, তাই না? থ্যাংক ইউ সন্ধ্যা। সহসা থেমে যায় সন্ধ্যা। রাগের মাথায় কি বলেছে এতক্ষণ ভাবতেই চমকে ওঠে। সে মন থেকে কিছু বলেনি। কিছু বলতে যাবে, এর পূর্বে হাত দিয়ে থামিয়ে দেয় রিও। সন্ধ্যার প্রতিটা কথা রিও হৃদয়ের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। কোনো কথা না বলে করিডোরের ভিড়ে মিলিয়ে গেল রিও। সন্ধ্যা বহুবার ডাকলেও একবারও পিছু ফিরে যায় না। আজকের দিনটা রৌদ্রোজ্জ্বল ঝলমলে। যত দূর চোখ যায় সবটুকুই রোদের দখলে। ক্লাসের উইন্ডো দিয়ে লনের দিকে নজর দিয়ে রেখেছে সন্ধ্যা। কয়েক গাছে চুল উড়ে এসে পড়ছে সন্ধ্যার চোখে মুখে। উইন্ডো ভেদ করে আসা নরম আলো কিছুটা ছুঁয়ে যায় সন্ধ্যার মুখশ্রীতে। মুহূর্তে ঝলসে যাওয়া স্থানটা কিছুটা ঝিলিক দিয়ে উঠল। এখন আর আড়ালে থাকে না সন্ধ্যা। নিজের মতো করে চলাফেরা করে, কারো কথায় কান না দিয়ে। ওর মস্তিষ্কে আটকাছে সেদিনের ঘটনা। সেদিনের পর তার আশেপাশেও আর আসেনি রিও। আর না তার দেখা পেয়েছে এক মুহূর্তের জন্য। রিও ইউনিভার্সিটিতে আসে ঠিকই, কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখে। করিডোরে দেখা হলো, ফিরে তাকায় না। ক্লাসে আসে, আবার ক্লাস শেষে গায়েব। ভেতরে ভেতরে অনুশোচনায় দগ্ধ হয় সন্ধ্যা। রিওর সাথে কথা বলতে চেয়েও পারছে না। ক্যাম্পাসে প্রবেশ করে রিও আর তার বন্ধুরা। সন্ধ্যা তাকিয়ে থাকে উইন্ডোতে। রিওকে লাইব্রেরির দিকে যেতে দেখে মুহূর্তে খুশিতে ছেয়ে যায় সন্ধ্যার মুখমণ্ডল। এইটাই সুযোগ রিওর সাথে কথা বলার। ব্যাগ কাঁধে তুলে ছুটে যায় সন্ধ্যা। পুরো লাইব্রেরি পিনপতনে নীরবতায় ঘেরা। এখানে একটা শব্দ হওয়া মানেই বিরাট অপরাধ। প্রথম যেদিন এই লাইব্রেরিতে সন্ধ্যা এসেছিল, সেদিন হাত ছুটে মাটিতে পড়ে গিয়েছিল একটা বই। ব্যাস,
সকলের দৃষ্টি এসে ঠেকে তার উপর। সে ঘাবড়ে গিয়েছিল সেবার। সকলের দৃষ্টি দেখে নিজেকে এলিয়ান ব্যতীত কিছুই মনে হয়নি। মাথা থেকে ভাবনাকে ঝেড়ে ফেলে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। বিশাল বড় লাইব্রেরি, তার মধ্যে সারি সারি বুক সেলফগুলো বইয়ে পরিপূর্ণ। ইতি উতি করে উকি দেয় সন্ধ্যা। রিও বসে আছে একদম লাইব্রেরির কর্নারে একটা বেঞ্চে, কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে আছে। সন্ধ্যা গিয়ে ঠাস করে বসে পড়ে ঠিক তার পাশে। আকস্মিক পাশে কারোর উপস্থিতি পেয়ে চক্ষুদ্বয় মেলে যায় রিও, কিন্তু সন্ধ্যাকে দেখে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পুনরায় চক্ষুদ্বয় বন্ধ করে ফেলে। কপাল কুঁচকে যায় সন্ধ্যার। কিছুক্ষণ তাকিয়ে থেকে রিওর কানের কাছে ঝুঁকে আসে, ফিস ফিস করে বলে উঠল, এই ছেলে, তুমি আমার উপর রেগে আছো? রিওর থেকে কোনো উত্তর আসে না। থমথমে পরিবেশ। সন্ধ্যার এবার মেজাজ বিগড়ে গেল কোনো কারণ ছাড়াই। রিওর কান থেকে হেডফোন খুলে বাংলা বলে উঠল, এই ভাই, তোকে ডাকছি, তুই কানে শুনিস না? মুহূর্তে প্রশ্নবোধক দৃষ্টিতে ভ্রুকুচকে তাকায় রিও। নিমিষেই কথা হারিয়ে ফেলে সন্ধ্যা। কিছুটা ঘাবড়ে গিয়ে বোকার মতো হেসে উঠল। ইংরেজিতে পুনরায় বলে উঠল, না মানে বলছিলাম কি, তুমি কি আমার উপর রেগে আছো রিও? ওই দিনের জন্য সরি। আমি ইচ্ছে করে অমন ব্যবহার করিনি, বিশ্বাস করো। রাগের মাথায় বলে ফেলেছি। সরি রিও। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে রিও। আকস্মিক ঝুঁকে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা স্তম্ভিত হয়ে যায়। মুখশ্রী পাংশে আকার ধারণ করে। ঘাবড়ে গিয়ে কিছুটা হেলে পড়তে পাশ থেকে জ্যাকেটটা তুলে নেয় রিও। সন্ধ্যার দিকে না তাকিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। বোকার মতো সেখানে বসে থাকে সন্ধ্যা। সে কি ভেবেছিল? সে বারবার কেন রিওকে ভুল বুঝে? অপরাধ বোধে মুখ মলিন হয়ে আসে। কিভাবে রিওকে সরি বলবে? টিচার ডেস্কে দাঁড়িয়ে লেকচার দিয়ে চলেছে মিস লারা। তবে আজ সেদিকে মনোযোগ নেই সন্ধ্যার। সে বসে হাঁসফাঁস করে চলেছে অস্বস্তিতে। কিছুতে শান্তি পাচ্ছে না কোনো কিছুতে। তার থেকে কয়েক বেঞ্চের সামনে বসেছে রিও। তার আশেপাশে এভা। রিওর সাথে ওইরকম ব্যবহারের পর থেকে একটা ক্লাসও মনোযোগ দিতে পারেনি। নিজের বোকামির জন্য নিজেই অশান্তিতে আছে। হুট করে পাশ থেকে কোনো দিয়ে ধাক্কা মারে এমিলি। ফিসফিস করে বলে ওঠে, তোমার মনোযোগ কোথায় না? বাসায়? কি? জাস্ট কিডিং। ক্লাস করতে বোরিং লাগছে। আকস্মিক মিস তাদের ডেকে উঠতেই হকচকিয়ে ঘাবড়ে যায় দুজন। মুহূর্তে মুখ চাওয়াচাওয়ি করে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। পুরো ক্লাস তাকিয়ে আছে হা করে। সন্ধ্যা আরও চোখে চায় না। এবার তাকালেও রিও তাকানি। মিসের বকা খেয়ে মাথা নিচু করে বসে পড়ে দুজনে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। এরপর পুরো ক্লাসে আর একটাও টু শব্দ করে না ভয়ে। আজ আর ক্লাস হবে না। সকলে মিলে সিদ্ধান্ত নিল গানের আসর বসানোর। সব থেকে বেশি এক্সাইটেড লুসিকা। সকলকে এক প্রকার টেনে নিয়ে আসলো ম্যাপেল ট্রির নিচে। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। মৃদু মৃদু বাতাস বয়ে চলেছে। পুরো ক্যাম্পাসে স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মাঝে কোথা থেকে গিটার নিয়ে হাজির হলো ফ্রেডি। টুংটাং শব্দ তুলে গিটার বাজাতে আরম্ভ করে দেরি না করে। ম্যাপেল ট্রির নিচের জায়গাটাতে এক মুহূর্তে জমজমাট করে ফেলেছে সবাই। লুসিকা তো উচ্ছ্বাসে নেচে বলে উঠল, কাম অন গাইস, লেটস সিং সামথিং। ফ্রেডি গিটার ঠিক করতে করতে মজা করে বলে উঠল, সবাই মিলে প্রথমে একটা গান গাবো, পরে একজন একা একটা গান গাবে। কথাটুকু বলে আরও চোখে সন্ধ্যার দিকে চাইল ফ্রেডি। সবাই একত্রে হই হুল্লোড় করে ওঠে। কারণ একজন বলতে যে সন্ধ্যাকে বোঝানো হয়েছে কারো বুঝতে বাকি নেই। ফ্রেডি টুং টুং করে কর্ড বাজানো শুরু করলো। সাথে সাথে বাকি সবাই তাল মিলিয়ে সুর তুলে গেয়ে উঠল, কান্ট্রি রোডস টেক মি হোম। ম্যাপেল পাতার ফাঁক গলে রোদের ঝিলিক মাটিতে ছড়িয়ে পড়ছে। মৃদু বাতাসে সবার চুল উড়ে চলেছে। গানের সাথে সাথে হাসাহাসি, দুষ্টুমি মিশে প্রাণবন্ত মুহূর্ত তৈরি হলো। কয়েকজন দেখে সামান্য হেসে পুনরায় চলে যাচ্ছে। সন্ধ্যাও সকলের সাথে তাল মেলায়। যদিও গানটা সে জানে না, তবে হাতের সাহায্যে তালি দিতে থাকে উচ্ছ্বাসিত মনে। গান শেষ হতে লুসিকা দুই হাত উঁচিয়ে চেঁচিয়ে উঠল, গ্রেট ডিয়ার্স। অনেক বেশি সুন্দর ছিল এটা। সকলের দৃষ্টি এবার এসে থামে সন্ধ্যার দিকে। সন্ধ্যা চমকে উঠল সাথে সাথে। বুঝতে বাকি থাকে না সকলের অভিব্যক্তি। না না, আমি গাইতে পারবো না। এইসব গান আমার দ্বারা হবে না। ও কমেনি না, একটু ট্রাই তো করো প্লিজ। কিছুতে রাজি হয় না সন্ধ্যা। কিন্তু লুসিকা, এমিলি সহ সকলের জোরাজুরিতে অতিষ্ঠ হয়ে বলে উঠল, আমি ইংরেজি গান জানি না, কি গাইব? তোমার কান্ট্রির কোনো একটা গান শোনাও। ড্যানের কথা বুকুচকে বলে ওঠে সন্ধ্যা, বাংলা ভাষার গান গেলে তোমরা কি বুঝবে? না বুঝলে গিয়ে লাভ কি? লাভ লস দেখে কি হবে? তুমি গাও, আমরা না বুঝলেও শুনতে ইচ্ছুক। সন্ধ্যা বিরক্ত গলায় বলল, তোমরা মানুষ না শয়তান। ধন্যবাদ ডিয়ার। কথাটুকু বলে চোখ মারে এমিলি। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। গান গাওয়ার প্রস্তুতি নিবে ঠিক সেই সময় সে হাজির হয় রিও। সকলে ঘুরে তাকালো। ফ্রেডি তাকে দেখে চেঁচিয়ে উঠল, হে রিও, কাম জয়েন আস। কিছুটা দূরে দাঁড়িয়ে রিও, পকেটে দু হাত গুজা। পাশে এভা দাঁড়িয়ে থাকলেও রিওর দৃষ্টি অন্য কোথাও নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আরও চোখে তাকায়। এই ছেলে আসার আর সময় পেল না।
যে সে গাইতে যাবে তখনই আসতে হলো। ধীর কদমে এগিয়ে এসে রিও ফ্রেডির পাশে জায়গা করে নেয় ঠিক সন্ধ্যার মুখোমুখি হয়ে। রিও বসতেই সকলে সন্ধ্যাকে গাওয়ার জন্য তাড়া দেয়। পুনরায় গিটারে সুর তুলে ফ্রেডি। সন্ধ্যার চোখ বন্ধ করে সুর তোলে। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিল কোঠায়ের পাশে। ঠিক সন্ধ্যা নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে। রিও দৃষ্টি 1 ইঞ্চিও সরে না সন্ধ্যার মুখ থেকে। মুখশ্রী গম্ভীর থাকলেও নেত্রপল্লবে ছেয়ে আছে মুগ্ধতা। সন্ধ্যা গানের লাইন বুঝতে না পারলেও মুখভঙ্গি খেয়াল করে শুকনো দৃষ্টিতে। পাশে থাকা এবার রাগের দৃষ্টিতে পরখ করে নেয় পুরো ব্যাপারটা। অনেক কিছু বুঝে ফেলা যেন মুহূর্তে। সন্ধ্যার দিকে ক্রোধ মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করে। এর একটা হেস্তনেস্ত করবেই সে। রাগ সামলাতে না পেরে হনহন করে জায়গায় প্রস্থান করে সে। সন্ধ্যা গান গাইতে গাইতে যখন চোখ মেলে তাকালো, মুহূর্তে দুজনে হৃদয় আটকে গেল একে অপরের চোখে। নিমিষে শ্বাস আটকে গেল সন্ধ্যার। কি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিও। গলা খানিকটা কেঁপে ওঠে তার। রিওর ভয়ার্ত নেত্রে তাকিয়ে গেয়ে ওঠে, আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চারপাশ পর্যবেক্ষণ করছে সন্ধ্যা। টরন্টোর রাস্তাগুলো বরাবরের মতোই শান্ত। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, কাঁচা জানালা ভেদ করে দেখা যাচ্ছে মানুষগুলো কফির কাপে মুখ গুজে আছে। বাস স্টপে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপচাপ, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে। হোস্টেলে ফিরতে ফিরতে সন্ধ্যার পুরোপুরি ক্লান্তিতে নিঃশেষ অবস্থা। রুমে ঢুকিয়ে ব্যাগ ছুড়িয়ে দেয় এক্ষুনি। রুমমেটরা কেউ নেই। নিস্তব্ধতা ভালোই লাগছে তার। হাত মুখ ধুয়ে সে ডাইনিংয়ে যায়। আজ আর খাওয়ার স্বাদ নেই। হোস্টেলের রান্না করা খাবার খেতে তার কষ্ট হয়। আমিষ জাতীয় কিছু সে ছুঁয়েও দেখে না, যদি হালাল না হয় এই ভয়ে। আজকের রান্নাটা একদম পানসে, তবুও শরীরের দায়ে 2-4 লোকমা গিলে নেয়। খাওয়া শেষে আর এক মুহূর্ত দেরি না করে বিছানায় গায়ে এলিয়ে দেয় সন্ধ্যা। চোখ বন্ধ হতে গভীর ঘুম নেমে আসে দুনেত্রে। সকালে ঘুম ভাঙে হোস্টেলের করিডোর জুড়ে চেঁচামেচি শব্দে। প্রথমে বুঝতে পারে না কোথায় আছে, পরক্ষণে চোখ কষলে উঠে বসে সন্ধ্যা। জানালা দিয়ে সূর্যের রশ্মি প্রবেশ করে পুরো কক্ষটাকে আলোকিত করে ফেলেছে। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে ওঠে সন্ধ্যার। মাত্র ভোর 6টা, এত সকালে কে মরেছে? বিরক্তিতে বিড়বিড় করে সন্ধ্যা। আজকে ইউনিভার্সিটি অফ ডে, কই একটু শান্তিতে ঘুমাবে তা না। সন্ধ্যা উঠে দাঁড়ায়। উইন্ডোর কাছে গিয়ে পর্দা সরাতেই চোখে পড়ে হোস্টেলের সামনের খোলা মাঠে। সেখানে সারি সারি করে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মেয়ে। ট্র্যাক স্যুট, টাইট, টি শার্ট, জুতো, সবাই একদম প্রস্তুত। সামনে দাঁড়িয়ে এক সিনিয়র গলা চড়িয়েও চিৎকার করছে, 1 2 3 4। সন্ধ্যা চোখ কুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, পুনরায় বিড়বিড় করে, কি শুরু হয়েছে আবার? ঠিক তখনই পেছন থেকে রুমমেট ফ্লোজি গজগজ করতে করতে বলে ওঠে, নতুন নিয়ম, সপ্তাহে 3 দিন মর্নিং এক্সারসাইজ না করলে ফাইন। সন্ধ্যার মুখটা মুহূর্তে আরও বিষণ্ণ হয়ে যায়। মলিন কণ্ঠে বলে উঠল, এক্সারসাইজ এই জীবনে করেছি কিনা সন্দেহ। আমিও মরছি, কিন্তু উপায় নেই, চলো নামতে হবে। সন্ধ্যা জানালার বাইরে তাকিয়ে আবার মাঠের দিকে যায়। সবাই লাফাচ্ছে, দৌড়াচ্ছে, স্ট্রেচ করছে। কারো মুখে উৎসাহ, কারো মুখে বিরক্তি। নিজের শরীরটাও এখনও ঘুমে জড়ানো, মাথাটা ভারী লাগছে ঘুমে। আমি নামছি না, একদম চূড়ান্ত সুরে বলে সন্ধ্যা। ফ্লোজি ভ্রুচিয়ে তাকায়, ফাইন দেবে কিন্তু, দেখ আজকে শরীরটা ভালো না। বালিশে মুখ গুজে দেয় সন্ধ্যা। বাইরে থেকে তখন আবার চিৎকার শোনা যায়, লাস্ট রাউন্ড ফাস্টার। এই হোস্টেলে শান্তিতে ঘুমানোর অধিকার নেই নাকি? সন্ধ্যা দাঁত চেপে চোখ বন্ধ করে। শেষমেশ নামতেই হলো সন্ধ্যাকে। রুমমেটদের টানাটানি আর সুপারভাইজারের কড়া গলার কাছে হার মানে অনিচ্ছা। ঘুম ঘুম চোখে ট্র্যাকস্যুট পরে মাঠে নামে সে। ঠান্ডা বাতাসে শরীরটা কেঁপে ওঠে সামান্য। মাটিতে শিশিরের ছোঁয়া, চারপাশে ছড়িয়ে থাকা কুয়াশার হালকা চাদর ধীরে ধীরে সরে যাচ্ছে সূর্যের আলোয়। স্ট্রেচিং শুরু। কথাটা কানে যেতেই সন্ধ্যা অনিচ্ছা সত্ত্বেও হাত তুলে নেয়। প্রথম কয়েক মিনিট শরীর একেবারে সায় দিচ্ছিল না। পা টনটন করে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বড় করে নিঃশ্বাস টেনে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায় সন্ধ্যা, তবুও থামে না। কেন যেন আজ থামতে ইচ্ছে করে না, যেন এই ক্লান্তিটুকুই ওর দরকার ছিল। এক্সারসাইজ শেষ করে রুমে ফিরে আসে সন্ধ্যা। একবারে গোসল করে বের হয়। চুল মুছতে মুছতে শুনতে পায় অ্যাশলির কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর, তোমার এত লম্বা চুল, তুমি বিরক্ত হও না এই না? পিছনে ফিরে চাইল সন্ধ্যা। ভিজা চুলের উপরে কোনো মতে স্কার্ফ পেঁচিয়ে জবাব দিল, আমাদের বাঙালি নারীদের সৌন্দর্য চুলেই। তার উত্তরে মুচকি হাসলো অ্যাশলি। সন্ধ্যা মন দিয়ে দেখল হাসিটা। এই মেয়েটাকে তার কেন যেন একটু বেশিই ভালো লাগে। কানাডায় আসার পর এমন অমায়িক মানুষ সে কমই দেখেছে। সন্ধ্যা অ্যাশলির দিকে তাকিয়ে বলে উঠল, বাইরে যাবে? না ডিয়ার, আমি খুব ক্লান্ত, একটু রেস্ট করব।
ওকে, রেস্ট করো, আমি যাচ্ছি। গুড বাই। গ্রোসারি সুপার শপে ঢুকতেই পরিচিত ঠান্ডা বাতাসে গা ছমছম করে ওঠে সন্ধ্যার। উজ্জ্বল আলোয় ঝকঝক করছে ভেতরটা। সারি সারি সেলফে সাজানো ফল, সবজি, ব্রেড, দুধ সব কিছু নিখুঁতভাবে গোছানো। সকল প্রয়োজনীয় জিনিস কিনে গ্রোসারি শপ থেকে বেরিয়ে আসে সন্ধ্যা। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের দিকে। আকস্মিক চোখে পড়ে সামনের লেকটা, অন্টারিও লেক, যেটাকে ঘিরে পুরো অন্টারিও প্রদেশটা। কানাডার এই লেকগুলো সন্ধ্যার খুব পছন্দ। শব্দ কম, কোলাহল কম। মানুষ আসে, বসে থাকে, আবার চলে যায়। কেউ কাউকে বিরক্ত করে না। তাদের এত সময় কোথায় অন্যদের দেখার? যে যার মতো ব্যস্ত এখানে। কিছুটা শ্বাস নিয়ে লেকের ধারে সারি করে বসানো কাঠের বেঞ্চগুলোর একটায় এসে বসে পড়ে সন্ধ্যা। হালকা বাতাসে কিছু খুস্ত চুল উড়ে এসে গালে চাপে। চক্ষুদয় বন্ধ করে নেয় সন্ধ্যা। শান্তি শান্তি অনুভব হয় স্নিগ্ধ বাতাসের স্পর্শে। আকস্মিক চোখের ক্যানভাসে ভেসে ওঠে একটা মুখের প্রতিচ্ছবি, রিও। তৎক্ষণাৎ চক্ষুদয় মেলে চায় সন্ধ্যা। মাথা ঝাঁকিয়ে কিছুটা কপাল কুঁচকায়। আপন মনে বলে ওঠে, এতদিন ভার্সিটিতে জ্বালাতে এখন ভাবনাও হাজির। অদ্ভুত। হঠাৎ পাশ থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে আসে, এক্সকিউজ মি। চমকে তাকায় সন্ধ্যা। ছোট্ট একটা মেয়ে, বয়স হয়তো 7-8, বসে আছে হুইল চেয়ারে। কোঁকড়ানো চুল, বড় বড় চোখ, হাতে ধরা কয়েকটা টিউলিপ ফুল, হলুদ আর লাল রঙের। সন্ধ্যা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। মেয়েটার চেয়ার চাকা খানিকটা এগিয়ে আসে। মুচকি এসে বলে উঠল, ফ্লাওয়ার। সন্ধ্যা নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার পানে। চক্ষুটা স্থির হয়ে আছে মেয়েটার পায়ে, দৃষ্টি নড়ে না। হুইল চেয়ারের চাকার সাথে স্থির হয়ে আছে ওর ছোট্ট শরীর। হঠাৎ নিজের মুখের পোড়া অংশে নিজের আঙ্গুল ছুঁয়ে দেয়। কি সুন্দর দেখতে বাচ্চা মেয়েটা, হাঁটতে পারে না। সেখানে সে সব কিছু পারছে, শুধুমাত্র মুখের একটু দাগের জন্য তার এত অভিযোগ। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সন্ধ্যার। নরম চোখে তাকায় মেয়েটার দিকে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। মেয়েটা একটা টিউলিপ বাড়িয়ে দেয় সন্ধ্যার দিকে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, তুমি এই টিউলিপের মতোই সুন্দর। নিষ্পাপ কণ্ঠস্বর। বাচ্চাটা কি সৌন্দর্যের সংজ্ঞা জানে? জানে না। জানলে কি আর তাকে সুন্দর বলে? পরের দিন সকালটায় তুলনামূলক ব্যস্ত হয়ে সন্ধ্যা। উঠতে লেট হয়ে গেছে। কোনো মতে ছুটে আসি ইউনিভার্সিটিতে। কিন্তু ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে বিদায় হতাশ হয় সন্ধ্যা। এখন ক্লাসে ঢুকলেও অপমানিত হওয়ার চান্স আছে। লারা মিস একটু বেশি স্ট্রিক্ট। কী করবে ভেবে না পেয়ে লাইব্রেরির দিকে এগিয়ে যায় সন্ধ্যা। বাকি সময়টুকু সেখানেই কাটিয়ে দেওয়া যাবে, যেই ভাবা সেই কাজ। ইউনিভার্সিটির করিডোর বরাবরের মতোই সরব। কিছু দূর এগোতেই কোথা থেকে ছুটে আসে লুসিকা। প্রচণ্ড অবাক হয় সন্ধ্যা। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো লুসি? তোমার না ক্লাসে থাকার কথা? ওয়াশরুমে যাচ্ছিলাম, হুট করে তোমাকে দেখে ছুটে এসেছি। সন্ধ্যা হতবাক। মেয়েটার চোখে মুখে অদম্য উত্তেজনা। পুনরায় লুসিকা বলে উঠল, এই তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছি কতক্ষণ। লেট হয়ে গিয়েছিল, কিন্তু হয়েছে এটা কি? ট্রিপ, 3 দিনের ট্যুর ফাইনাল হয়েছে। আমি তোমার নাম দিয়ে দিয়েছি। কি? সন্ধ্যার চোখ বড় হয়ে যায়। সে কখনোই এই ট্যুরে নাম দিত না। কোথাও কারোর সাথে যেতে অস্বস্তি হয়। সেখানে এই মেয়ে কিনা নাম দিয়ে দিয়েছে। কিছু বলতে যাবে এর পূর্বে ভাই বলে স্থান প্রস্তার করে লুসিকা। লাইব্রেরির ভেতরের অংশটা অনেকটাই নিরিবিলি। লম্বা জানালা দিয়ে ঢুকে পড়া সূর্যের আলো বইয়ের তাক ছুঁয়ে মেঝেতে পড়েছে। একটা কোণা টেবিলে বসে নোট খুলে বসেছে সন্ধ্যা। মনটা অদ্ভুতভাবে শান্ত। হঠাৎ পাশের চেয়ারটা টেনে নেওয়ার শব্দ হয়। সন্ধ্যার কর্ণে এসে বাড়ি খেয়ে একটা গম্ভীর কণ্ঠস্বর, এখানে বসা যাবে? আকস্মিক বাক্যে কণ্ঠটা সন্ধ্যার বুকটা হঠাৎ কেঁপে উঠল। বুকে থুতু ছিটিয়ে মাথা উঁচিয়ে চায় সন্ধ্যা। রিও। আজকে রিওটা কেমন যেন আলাদা। মুখ শক্ত, চোখে বিরক্তির ছাপ। সেই চেনা হাসিটা নেই। সন্ধ্যাকে দেখে কি সে বিরক্ত হচ্ছে? ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার। নির্লিপ্ত সুরে বলে ওঠে, লাইব্রেরি তো কারো ব্যক্তিগত জায়গা না যে পারমিশন নিতে হবে। রিও ঠাস করে বসে পড়ে। ডোন্ট কেয়ার মোডে বলে ওঠে, আমি জানি। সন্ধ্যা চোখ নামিয়ে আবার নোটের দিকে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু কলমের ডগা কাগজে ঠেকেই রয়ে যায়। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতিটা অযথাই ভারী লাগছে। কিছুক্ষণ নীরবতা। রিও হেলান দিয়ে বসে টেবিলের উপর কোনোই ঠেকায়। গলায় হালকা বিরক্তি, অথচ ঠোঁটের কোনো অদ্ভুত একটা বাঁকা হাসি। খানিকটা খোঁচা দিয়ে বলে উঠল, বাবা, মানুষ আজকাল বড়লোক হয়ে যাচ্ছে, কাউকে পাত্তাই দেয় না। ভদ্র মানুষের দাম নেই। সন্ধ্যা চোখ তুলে তাকায়। অবাক হওয়ার ভান করে বলে উঠল, এখানে ভদ্র কেউ আছে নাকি? আমি কেন দেখছি না? তুমি কি আমাকে ইনডিরেক্টলি অভদ্র বলছো? আরও চোখে তাকায় সন্ধ্যা। বলে উঠল, ইনডিরেক্টলি কেন বলতে যাব, সরাসরি বলছি। আকস্মিক ঝুঁকে আসে রিও। সন্ধ্যা হকচকালো, থমকালো, আরও খানিকটা দূরত্ব ঘুচালো। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিল সন্ধ্যার মুখশ্রী। রিও ঠোঁটের কোণে সেই বিপজ্জনক বাঁকা হাসিটা টেনে নিচু সুরে বলে উঠল,
অভদ্রতা না করেই যদি আমাকে তোমার কাছে অভদ্র মনে হয়, তাহলে যেদিন সত্যি সত্যি সীমা ছাড়িয়ে যাব সেদিন কি বলে আখ্যায়িত করবে? রিওর কথাটা শেষ হতে না হতেই সন্ধ্যার চোখে বিরক্তির ঝিলিক স্পষ্ট হয়। ঠোঁট শক্ত করে নোটবুকটা বন্ধ করে সন্ধ্যা। স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষটার উপস্থিতি আজ তার ধৈর্যের শেষ সীমা ছুঁয়ে ফেলেছে। কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে, তুমি কি লাইব্রেরিকে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব বানাতে এসেছো? এসব কমেডি টাইপ কথা আমার সাথে বলবে না। রিওর ভ্রু দুটো নাটকীয়ভাবে কুঁচকে যায়। সহসা ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। রিও নোটবুকের উপর ঝুঁকে পড়ে। কণ্ঠটা ইচ্ছে করে নিচু করে বলে উঠল, ওহ সরি ম্যাডাম, আমি তো ভেবেছিলাম লাইব্রেরিতে হাসা নিষিদ্ধ না, শুধু শব্দ করা নিষিদ্ধ। এখন দেখি নতুন নতুন রুলস চালু হচ্ছে। তুমি এত কথা কিভাবে বলো রিও? তোমার নিজের কাছেই বিরক্ত লাগে না? যাহ বাবা, আমি কথা বললেও কেউ একজন সহ্য করতে পারেন, আবার চুপ করে থাকলেও তার সমস্যা। এত সমস্যায় তাকে না রেখে থেমে যায় রিও। পুনরায় দৃষ্টি ফেরায় সন্ধ্যার দিকে। মনে মনে দুষ্টিমিরে উকিয়ে দিচ্ছে সন্ধ্যাকে একটু জ্বালানোর জন্য। সন্ধ্যার দিকে কিছুটা ঝুঁকে আসতেই পেছনে হেলে পড়ে সন্ধ্যা। রিও সন্ধ্যার ওষ্ঠের দিকে দৃষ্টি স্থির করে বলে উঠল, আমার উচিত তাকেই থামিয়ে দেওয়া। রিওর কথাটা শেষ হতেই সন্ধ্যার ধৈর্যের বাঁধ ভাঙে। চেয়ারটা ঠাস করে পেছনে ঠেলে উঠে দাঁড়ায়। রাগে কপাল কুঁচকে মনে মনে ফোন দিয়ে আটে, এই ছেলেটার মাথায় একটা বাড়ি বসিয়েই দৌড়ে পালাবে। যেই ভাবা সেই কাজ। হাতে থাকা নোটবুকটা ধরে ঠাস করে রিওর মাথায় বাড়ি বসায়। ব্যথায় মুখ কুঁচকে ফেলে রিও। বেশ ভালো জোরেই আঘাত করেছে সন্ধ্যা। আকস্মিক কিছু শব্দে পিছু ফিরে যায় রিও। সন্ধ্যাকে মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে থাকতে মুহূর্তেই হকচকায়। লিওকে মেরে ছুটে যাওয়ার পূর্বেই সন্ধ্যার কপাল গিয়ে সজোরে আছড়ে পড়ে পাশের লম্বা আলমারির কোণে। না দেখে দৌড়ানোর ফল যে এভাবে পাবে কখনোই ভাবতে পারেনি সন্ধ্যা। রিও সন্ধ্যার মুখটা দেখে আর হাসি সামলাতে পারে না। ঘর কাঁপিয়ে হেসে ওঠে। ও মাই গড, সান্ডা, এটা কি হলো? এই হাসিটাই যেন কাল হলো। মুহূর্তে লাইব্রেরির চারদিক থেকে একসাথে কয়েকটা এক্সকিউজ মি, সাইলেন্স প্রতিধ্বনি ভেসে আসে। ঘাবড়ে গিয়ে মুখে হাত দিয়ে হাসি আটকে ফেলে রিও। সন্ধ্যা মেঝেতে বসে রিওর দিকে তাকিয়ে ফুঁসতে থাকে। কপালে হাত চেপে ধরে দাঁত কেচিয়ে বলে, একদম হাসবে না। একটা শব্দ করলে শপথ করে বলছি আজ লাইব্রেরি থেকেই খুন করব। সন্ধ্যা দাঁড়াতে গিয়ে পুনরায় হোঁচট খায়। রিও তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ধরে ফেলে। মধ্যকার দূরত্ব কমে আসে দুজনের। সন্ধ্যার হৃদয় আকস্মিক অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। এই প্রথম এতটা কাছাকাছি এলো রিওর। এর আগে একবার ভয়ে জড়িয়ে ধরলেও কোনো অনুভূতি কাজ করেনি তার, কিন্তু আজ হৃদয়ের এমন কম্পন সত্যিই ভয়াবহ। লাফিয়ে পিছু সরে যায় সন্ধ্যা। মাথা নিচু করে ব্যাগ কাঁধে নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়, যেন রিওর থেকে পালানোর চেষ্টা করছে। রিও অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ের আবার কি হলো? অদ্ভুত। বিশাল নীল সমুদ্র। সমুদ্রের ঢেউ এসে ভাঙছে পায়ের কাছে। সাদা ফেনা ছুঁয়ে যাচ্ছে বালুকাবেলা। দূরে দিগন্ত জুড়ে সূর্যটা হেলে পড়েছে কিছুটা। কমল আর গোলাপি রঙে আকাশটা যেন রঙিন ক্যানভাস। সন্ধ্যা খালি পায়ে দাঁড়িয়ে আছে বালির ওপর। ঢেউর ঠান্ডা ছোঁয়ায় শরীর কেঁপে ওঠে সামান্য, অথচ ভেতরটা অদ্ভুত উষ্ণ। তার সামনে কয়েক কদম দূরে দাঁড়িয়ে রিও। আজ তার মুখে কোনো কটাক্ষ নেই, আর না নেই কোনো দুষ্টু হাসিও। হৃদয় একদম শান্ত। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। রিওকে পরখ করার মাঝেই মুগ্ধতা ছেয়ে যায় সন্ধ্যা নেত্রপল্লব। ঠোঁটের কার্নিশে ফুটে মুচকি হাসি। সন্ধ্যার পরনে নীল জামা। জামা খানিকটা উঁচিয়ে এগিয়ে আসে সন্ধ্যা। দৃষ্টি স্থির হয় রিওর চোখে। চোখে চোখ রেখে মোহনীয় সুরে বলে উঠল, আমাকে একটু ভালোবাসবে রিও? খুব বেশি না, একটুখানি হলেও চলবে। সে ভালোবাসা যদি ক্ষণিকের হয় তবুও চলবে। অন্তত আমি যেন অনুভব করতে পারি কোনো এক যুবকের হৃদয়ের এক কোণে আমার জন্য একটুখানি জায়গা ছিল। রিও এক মুহূর্তের জন্য শব্দ হারালো। চক্ষুদের বৃহৎ আকার ধারণ করে মুহূর্তেই। কিছুতেই বুঝতে পারছে না সে ঠিক কী শুনল। অবাক হয়ে প্রশ্ন করলো, কী সব বলছো সান্ডা? তুমি পাগল হয়েছো নাকি? আমাকে বানাচ্ছ কোনটা? রিওর প্রশ্নটা শেষ হতে না হতেই সন্ধ্যার চোখে আগুন জ্বলে ওঠে। চোখ রাঙা সন্ধ্যা এক পা এগিয়ে এসে বলে উঠল, ভালোবাসা চাইছি আর তুই আমাকে পাগল বলছিস? হারামজাদা! কথা শেষ না হতে ঠাস করে একটা সজোরে থাপ্পড় এসে বসে রিওর গালে। মুহূর্তে চমকে উঠে চোখ খুলে ফেলে রিও। গালে হাত দিয়ে থ মেরে বসে থাকে কিছুক্ষণ। হুঁশ ফিরতে চারদিকে দেখে নেয়। কখন যে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিল খেয়াল করেনি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুকনো ঢোক গিলে রিও। নিজের সাথে ফিসফিস করে বলে ওঠে, ইস, স্বপ্নেও মেয়েটা আমাকে মারছে। নিস্তব্ধ নিশীথ। সকলে ঘুমে মগ্ন। আকস্মিক ফোনের রিংটোনে তন্দ্রা কেটে গেল সন্ধ্যার। গভীর ঘুমে ব্যাঘাত ঘটে বিরক্ত হলো কিছুটা। কপাল কুঁচকে কিছুক্ষণ মটকা মেরে পড়ে রইল। পুনরায় ফোন বেজে উঠতে বিরক্ত সহিত কানে তুলে নিল। ওপাশ থেকে কোনো কথা আসে না, কেবল একজন মানুষের নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। ঘুম কণ্ঠে সন্ধ্যা বলে উঠল, কে ভাই এত রাতে ফোন করে? পুনরায় নিস্তব্ধতা।
এবার প্রচণ্ড বিরক্ত হয় সন্ধ্যা। এই মাঝরাতে ঘুম ভাঙিয়ে কে মজা নিচ্ছে কে জানে। ফোন কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই অপর পাশ থেকে ভেসে আসে, নিচে আসবে সান্ডা? রিও। রিওর কথা শ্রবণ হতে কিংকর্তব্য বিমূঢ় সন্ধ্যা। তন্দ্রা কেটে গিয়ে চক্ষুদা ঈষৎ বৃহৎ আকার ধারণ করে। অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসে শোয়া থেকে চোখ তুলে অবাক হয়ে প্রশ্ন করে, এত রাতে তুমি কি করছো এখানে? নিচে এসে বলছি। পারবো না। ওকে। কথাটুকু বলে ফোন কেটে দেয় রিও। সন্ধ্যায় কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে বসে থাকে। পরক্ষণে ঠাস করে শুয়ে পড়ে বিছানায়। দূর, এই ছেলে একটা যাচ্ছে তাই। চোখ বন্ধ করবে এমন সময় কিছু একটা শব্দ পেয়ে কান খাড়া করে ফেলে সন্ধ্যা। শিউরে উঠে ভয়ে। এ মাঝরাতে কিসের শব্দ হলো? পুনরায় শব্দটা ভেসে আসে। কিছু একটা টোকা দেওয়ার শব্দ। কৌতূহল আর ভয়ের মিশ্রিত অনুভূতি নিয়ে উঠে বসে সন্ধ্যা। দর দূরত পরে বুকে ফু দিয়ে এগিয়ে যায় বারান্দার দিকে। ওখান থেকে শব্দটা আসছে। বারান্দার কাচের দরজাটা অল্প করে খোলা। কাঁপা কাঁপা হাতে বারান্দার দরজাটা ফাঁক করতেই আকস্মিক সন্ধ্যার চোখে পড়ে একটা ছায়ামূর্তি। কে? কে ওখানে? কণ্ঠটা কাঁপে। চিৎকার করতে মুখ খুলতে মুহূর্তের মধ্যে কেউ একজন পেছন থেকে এগিয়ে এসে শক্ত করে মুখ চেপে ধরে। চুপ। আমি। রিওর গলা। সন্ধ্যার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। ভয়ে, বিস্ময়ে আর রাগে একসাথে বুক ধক করে ওঠে। রিও শক্ত করে সন্ধ্যার মুখ চেপে আছে। রিওর কানের কাছে মুখ এগিয়ে এনে ফিসফিস করে বলে উঠল, একটুও শব্দ করিও না, তোমার হোস্টেলের সবাই জেগে যাবে। কানে রিওর নিঃশ্বাস এসে বাড়ি খেতেই কেঁপে ওঠে সন্ধ্যা। বুক থেকে হাত সরানোর চেষ্টা চালায়। রিও হাত সরাতে সন্ধ্যা ঘুরে দাঁড়িয়ে ফিসফিস করে চেঁচিয়ে ওঠে, তুমি পাগল নাকি? আজব, এভাবে হোস্টেলের বারান্দা ঢুকে কেউ, তাও আবার মেয়েদের হোস্টেলে? রিও আয়সী ভঙ্গিতে কাঁধ ঝাঁকায়। তুমিই তো নিচে আসছিলে না, আমার কি দোষ? তাই বলে তুমি এভাবে চলে আসবে? অবশ্যই। রাগে ফেটে পড়ে সন্ধ্যা। ছেলেটার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। রিও সন্ধ্যার আগে মুখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। ফিসফিস করে বলে উঠল, হে চেরি, আর নাক ফোলাতে হবে না। নিচে এসো, আমি চলে যাচ্ছি। পারবো না। ওকে, পারতে হবে না। আমি 5 মিনিট অপেক্ষা করব, তারপর সোজা গেট দিয়ে ঢুকে দরজা দিয়ে উপরে চলে আসবো। তুমি তুমি একটা ফালতু। আঙুল তুলে রিওর দিকে তেড়ে যায় সন্ধ্যা। মুহূর্তে আঙুলটা আঁকড়ে ধরে রিও। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে ওঠে, একটা কথা বলবো সান্ডা? ভ্রু কুচকে বলে উঠল সন্ধ্যা। কি? তোমার মেজাজ যেমন হট টি শার্টে, তুমি তার থেকেও বেশি হট সান্ডা। বলে চোখ টিপল রিও। কিংকর্তব্য বিমূঢ় সন্ধ্যা। কথা হারিয়ে ফেলে নিমিষেই। এই সুযোগকে কাজে লাগিয়ে রিও পালিয়ে যায়। সন্ধ্যা থ মেরে দাঁড়িয়ে থাকে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। রিওর শয়তানি ধরতে পারলো এই অবস্থায় রিওর সামনে দাঁড়িয়েছিল ভাবতেই মাটি ফাঁক করে ঢুকে যাওয়ার ইচ্ছা জাগে। হোস্টেলের নিচে নেমে চোখ কপালে ওঠে সন্ধ্যার। কালো রঙের স্পোর্টস বাইক স্ট্রিট লাইটের হলদেটে আলো চকচক করছে। তার উপরে বসে আছে রিও। এটা কার? আমার। রিও হেলমেটটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, কমেডি করছো? না, ইনভাইট দিচ্ছি শহর ঘোরানো। আমি উঠবো না? মিথ্যে কথা। রিও হেলমেটটা সন্ধ্যার হাতে গুঁজে দেয়। পরক্ষণে হেলমেট কেড়ে নিয়ে নিজ হাতে পরিয়ে দেয় সন্ধ্যার মাথায়। সন্ধ্যা আশ্চর্য হয়ে বলে উঠল, দেখো রিও, রাত বিরেতে ঘোরার মতো মেয়ে আমি না। জানি, তবে একদিন খুলে কিছু হবে না। আমাকে কেন বিরক্ত করছো? নিজে যাও। রিও হাত তুলে আড়মোড়া ভাঙল। সন্ধ্যার দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার মোডে বলে উঠল, বাইক রাইডের বড্ড ইচ্ছা জেগেছে সান্ডা, কিন্তু যদি মরে টরে পড়ে থাকি অ্যাক্সিডেন্ট করে, তাই ভাবলাম মরলে একা কেন মরবো, সাথে করে শত্রুটাকে নিয়েই মরি, তাই চলে আসলাম। শত্রুটাকে আমি? হতবম্ব হতবাক সন্ধ্যা। কিছু বলার পূর্বেই বাইকের কাছে টেনে নিয়ে যায় রিও। চোখের ইশারা বুঝে উঠে বসতে বাধ্য হয়ে উঠে বসে সন্ধ্যা। মুহূর্তে বাইক ছুটে চলে রাতের আধারে। রাতের টরন্টো আলোয় ভরা। উঁচু উঁচু বিল্ডিংয়ের কাছে প্রতিফলিত হয় চাঁদের জ্যোৎস্না। সন্ধ্যা মোহনিত দৃষ্টিতে পরখ করে পুরো। এখন মনে হচ্ছে না আসলে মিস করে যেত এমন দৃশ্য। আকস্মিক গতি বাড়িয়ে জোরে টান দেয় রিও। পিঠে আসছে সন্ধ্যা। ভয় পেয়ে বলে ওঠে, আস্তে চালাও ভীতু। রিও চিৎকার উঠে। সন্ধ্যা রিওকে আঁকড়ে ধরে বলে উঠল, ভীতু না, আমি জীবিত থাকতে চাই। কিন্তু আমি তো তোমাকে মারতেই নিয়ে এসেছি সান্ডা। সন্ধ্যা রেগে যায়। রাগে রিওর জ্যাকেটের কলার চেপে ধরে হিসিয়ে বলে উঠল, একদিন আমিই তোমাকে। পুরোটুকু শেষ করার পূর্বে রিও বাইকের আয়না দিয়ে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে জ্বালাতে বাঁকা হেসে বলে ওঠে, মারবে তো মারো, এমনিও বাঁচার চান্স কম। তোমার হটনেসে এমনিতেই পুরো ছাই হয়ে যাচ্ছে সান্ডা। অন্টারিও লেকের পানিতে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। দূরে সারি সারি স্ট্রিট লাইট পানির গায়ে ঝিলমিল করে কাঁপছে। সেদিকে মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যা। মৃদু মৃদু বাতাসে সন্ধ্যার মন প্রশান্তিতে ছেয়ে গেল। ঠাস করে পাশে এসে বসে পড়ে রিও। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সন্ধ্যার। সূক্ষ্ম ভাঁজ পড়ল রিওর কপালে। মেয়েটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। রিও কিছুক্ষণ সহ্য করলো, তারপর আর পারল না। ঠাস ডিল ছুঁড়ে দিল জলে।
মুহূর্তে চমকে ওঠে সন্ধ্যা। চমকে চিল্লিয়ে বলে উঠল, এই কি করলে এটা? যা করেছি বেশ করেছি, তুমি আমাকে ইগনোর করছো? ডোন্ট কেয়ার মোডে বলে উঠল রিও। সন্ধ্যার ঠোঁট বাঁকিয়ে সামনে তাকায়, বলে উঠল, এটা আমার দোষ না, কিছু মানুষের উপস্থিতি উপেক্ষা করে বেস্ট অপশন। সন্ধ্যার কথা রিও অবাক হয় না। সন্ধ্যার কথার ধরন এতদিনে বেশ ভালো করে আয়ত্ত করে ফেলেছে। ম্লান হাসি ফুটে ওঠে ওষ্ঠের কোণে। ওহ, তাই নাকি? তাহলে তুমি এখন ভুল মানুষের পাশে বসে আছো। হ্যাঁ, আমি উঠেই যাচ্ছিলাম। নড়বে না একদম? সন্ধ্যাকে উঠতে গেলে গম্ভীর সুরে বলে ওঠে রিও। কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। সন্ধ্যা থমকে যায়, ভ্রু কুচকে তাকায় কিছু পলক। হুকুম দিচ্ছ? হ্যাঁ। সন্ধ্যা বিরক্ত হয়ে বসে পড়ে আবার। গমগমে কণ্ঠে বলে উঠল, তুমি আসলেই অসহ্য। জানি, অনেক কষ্টে এই লেভেলে পৌঁছেছি। এবার সন্ধ্যা হেসে ফেলে। সন্ধ্যার হাসি দেখে হাসে রিও নিজেও। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিও। হুট করে রিওর মনে হলো সামনে বসে থাকা মেয়েটি একটু বেশি সুন্দর। মুখের দাগটাই যেন সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রিও ঠোঁটের কোণে হাসি প্রতিস্ফুটিত হলো। কিছুক্ষণ দুজনেই চুপ। লেকের জলে আর একটা ঢেউ আসতে পড়ে। আকস্মিক সন্ধ্যা বলে ওঠে, তুমি খুব ডিস্টার্বিং। রিও হালকা হাসে। সন্ধ্যার দিকে তাকিয়ে ফিচেল সুরে বলে উঠল, আর তুমি খুব ইন্টারেস্টিং। সূর্যের মিটি মিটি আলোক রশ্মি ছড়িয়ে দিচ্ছে চারদিকে। একগুচ্ছ রশ্মি উইন্ডো গলিয়ে এসে ছুঁয়ে দিচ্ছে সন্ধ্যার ঘুমন্ত মায়াবী মুখশ্রী। আখিদা কুচকে ফেলে সন্ধ্যা। গায়ে জড়ানো কম্বলটা খানিকটা টেনে পাশ ফিরে গেল। কানাডায় দিনে হালকা উষ্ণতা থাকলেও রাত আর ভোরের দিকে শীত অনুভব হয় প্রচণ্ডভাবে। লম্বা কেশ পিঠময় ছড়িয়ে আছে। হঠাৎ ভ্রু কুচকে যায় সন্ধ্যার। অস্বস্তির মতো কিছু একটা মনে পড়ছে, কিন্তু চোখ খুলবার শক্তি পাচ্ছে না। কর্ণে এসে বাড়ি খায় কারো ডাক, এই এই না, উঠবে না? সন্ধ্যা নড়ে চড়ে ওঠে। চোখ কসলাতে কসলাতে বিড়বিড় করলো, কী হয়েছে? ডিস্টার্ব করো না ফ্লুজি, আমার ঘুম পূরণ হয়নি। সন্ধ্যাকে ঠেলে উঠে বসে ফ্লুজি। হাত দুটো কোমরে ঠেকিয়ে দাঁড়ায়। চোখ স্পষ্ট কৌতূহল আর সন্দেহ। তুমি সারা রাত কই ছিলে বলো তো? এই প্রশ্নে পুরোপুরি ঘুম ভেঙে যায় সন্ধ্যার। চোখ দুটো বড় হয়ে যায় মুহূর্তে। ফ্লুজি কি কোনোভাবে তাকে দেখে ফেলেছে যাওয়ার সময়? কিছুটা চমকে প্রশ্ন করে, মানে রাতে ঘুম ভাঙায় আমি তোকে পাইনি। বারান্দার দরজাও খোলা ছিল। সত্যি করে বলো, কোথায় ছিলে? মুহূর্তে বুকের ভেতর ধক করে ওঠে সন্ধ্যার। মাথার ভেতর রাতের একের পর এক দৃশ্য ভেসে ওঠে। মধ্যরাতের পরে হোস্টেলে ফিরে এসেছিল সে, রিওই পৌঁছে দিয়েছিল। তখন কেউ আবার দেখে ফেলেনি তো? শুকনো ঢোক গিলে সন্ধ্যা আমতা আমতা করে বলে উঠল, আমি আমি তো। কথা আটকে যায় সন্ধ্যার। নিজের প্রতি অবাক হয়। সে এমন তোতলাচ্ছে কেন? ফ্লুজি ভ্রু তুলে তাকিয়ে থাকে। বলে উঠল, তুমি তো কি? সন্ধ্যা চমকে উঠে হঠাৎ। গলার স্বর একটু বেশি উঁচু হয়ে যায়। না, কোথাও যায়নি, মানে গেছিলাম একটু হাঁটতে। নিজের কথাতেই যেন নিজে থমকে যায় সে। হাঁটতে, তাও রাত ৩টায়? ফ্লুজির চোখ ছোট করে তাকায়। ঠোঁটের কোণে সন্দেহ। সন্ধিয়ান কণ্ঠে আওড়ায়, হাঁটতে, তাও আবার বারান্দা দিয়ে? সন্ধ্যা চুপ। এবার আর কথা খুঁজে পায় না। ফ্লুজি দীর্ঘশ্বাস ফেলে বিছানার ধারে বসে পড়ে। দেখো সন্ধ্যা, আমি সিঁড়ি আসতে জিজ্ঞেস করছি, কিছু হলে কিন্তু ঝামেলা হবে। হোস্টেল অথরিটি জানলে? ফ্লুজিকে থামিয়ে নিচু সরে বলে ওঠে সন্ধ্যা। পুনরায় মিনমিন করে বলে উঠল, আর প্রশ্ন করিও না প্লিজ। ফ্লুজি কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। বলে উঠল, এখন চুপ হলাম, কিন্তু পরে বলতে হবে কিন্তু। লনে বসে সকলে প্ল্যানে বিজি। সব থেকে বেশি এক্সাইটেড লুসিকা। সে পারলে এখনই চলে যেত। কি করবে, কি শপিং করবে, এইসব নিয়ে বকবক করে চলেছে সে। তবে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই সন্তান। সে ডুবে আছে আপন ভাবনায়। পড়ালেখা, থাকা, খাওয়া সব মিলিয়ে একটা মোটা অঙ্কের খরচ হয় তার পেছনে। তার মধ্যে আবার বাড়তি খরচ তো আছেই। বাবার থেকে এত টাকা নিতেও আত্মসম্মানে বাধে। একটা পার্ট টাইম জব হলে মন্দ হতো না। ট্যুরের পরেই একটা জবের সন্ধান করবে, অন্তত যেন নিজের খরচটা চালানো যায়। আকস্মিক ধাক্কা খেয়ে ভাবনাচূর্ণ হয় সন্ধ্যার। পাশ থেকে এমিলি বলে উঠল, কোথায় হারালে? তোমাকে কখন থেকে ডাকছি। ওহ সরি, আসলে একটু অন্যমনস্ক ছিলাম। তাদের কথার মাঝে লুসিকা বাম হাত ঢুকিয়ে বলে উঠল, ইনা, তোমার কোনো প্ল্যানিং নেই ট্যুর নিয়ে? থাকলে বলো বলো। কিছুটা জোর করে হাসলো সন্ধ্যা। নিচু সুরে বলে উঠল, আমার অমন কোনো প্ল্যানিং নেই লুচি। তোমরা প্ল্যান করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। লন পেরিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করে সন্ধ্যা। ওয়াশরুমের দিকটি একটু নিরিবিলি। মানুষ চলাচল নেই বললেই চলে। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে ভালো করে পানি ছিটিয়ে নেয় সন্ধ্যা। অকস্মাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে এক মুহূর্তে থমকে দাঁড়ায় সে। এই কয়েক মাসের চেহারার অনেকটাই পরিবর্তন এসেছে। উজ্জ্বলতা একটু বেড়েছে কি? হয়তো হুট করে মনে পড়ে যে এয়ারপোর্টের সময়টা। তখন আয়নায় ছিল একটা বিষণ্ণতায় মোড়ানো চেহারা। চোখের নিচে মোটা কালোর আবরণ। অনুজ্জ্বল হতাশায় নুড়ে পড়া একটা মেয়ে। কিন্তু আজ আকাশ পাতাল পার্থক্য। কল বন্ধ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতেই দরজার বাইরে পায়ের শব্দ কানে আসে। সন্ধ্যা দরজা ঠেলে বের হতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এভাকে।
একদম করিডোরের মাঝখানে, যেন ইচ্ছে করে পথ আটকে দাঁড়িয়েছে। সন্ধ্যামুখী কোনো প্রতিক্রিয়া দেখায় না, পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই কর্ণে এসে বাড়ি খায় এবার কণ্ঠস্বর। জানো সন্ধ্যা, তোমাকে দেখলে আমার বেশ অবাক লাগে। সন্ধ্যা মুখ ঘুরিয়ে তাকায়। এবার যে তাকে পছন্দ করে না সে খুব ভালো করেই জানে সেটা। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কেন? এবার হাসি আরও চড়া হয়। চোখ নেমে আসে সন্ধ্যার মুখের দাগটার দিকে। তাচ্ছিল্য করে বলে উঠল, এই দাগ নিয়েও মানুষ এত কনফিডেন্ট হতে পারে দেখে সত্যি ইন্টারেস্টিং লাগে। তার উপর আবার এই চেহারা নিয়ে ক্লাসে সব থেকে সুন্দর ছেলেটাকে পটাতে চাচ্ছ, অবাক লাগবে না? সন্ধ্যার মুখশ্রী কঠিন হয়ে যায়। এবার আরও এক ধাপ কাছে আসে, চোখ বুলিয়ে নেয় সন্ধ্যার পোশাকের দিকে, পুনরায় বলে ওঠে, একটা ফরেনার আনকালচার্ড মেয়ে হয়ে রিওর দিকে নজর দিচ্ছ? ইউ আর রিয়েলি ট্রাইং টু বি নোটিসড, রাইট? সন্ধ্যা একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখে আর মুখে কোনো অস্থিরতা নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে ওঠে সন্ধ্যার। এক পা এগিয়ে এবার খুব কাছাকাছি দাঁড়ায়। চোখ তুলে সরাসরি তাকে এভার পানে শান্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল, কনফিডেন্ট হতে পারাটা দোষের নাকি এভা? আর রইল দাগের কথা, আমার তো শুধু মুখে দাগ, আর তোমার তো পুরো ভিতরটাই দাগে ভরা। মানুষের সাথে কেমন আচরণ করা উচিত সেটা জানোই না। হেই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কিছুই তো বললাম না, এখনই এভাবে রেগে যাচ্ছ? পরের বার কিছু বলতে আসলে আমিও ছেড়ে কথা বলবো না বলে দিলাম। কথাটুকু বলে হনহন করে জায়গা প্রস্থার করে সন্ধ্যা। এবার মুহূর্তে রাগে ফেটে পড়ে, পা দিয়ে মেঝেতে আঘাত করে চিল্লিয়ে বলে ওঠে, ইউ ব্লাডি বিচ, আমার সাথে লাগতে আসা? এর ফল খুব খারাপভাবে ফেরত দিব বলে দিলাম। সন্ধ্যা লন পেরিয়ে গেট অবধি পৌঁছাতেই সামনে এসে হাজির হয় রিও। চক্ষুদে তুলে রিওকে একবার পরখ করে নিল। পরনে হাফ প্যান্ট আর সাদা টি শার্ট, আর এক কাঁধে ব্যাগ ঝোলানো। হাফ প্যান্ট পরার দরুন ধবধবে লোমশ পা যুগল উন্মুক্ত হয়ে আছে। সেদিকে তাকে থতমত খেয়ে গেল সন্ধ্যা। এই ছেলে এমন অদ্ভুত বেশে চলে এসেছে। চুল পুরো এলোমেলো, চোখে ঘুম ঘুম ভাব রিওর। কোনো মতে অল্প একটু চোখ মেলে বলে উঠল, হেই সান্ডা, গুড মর্নিং। দ্যাট বাল মর্নিং। সন্ধ্যা কতটুকু বাংলা বলেই বিরক্তি নিয়ে হাঁটা ধরে। এই ছেলেটার জন্য আজ এতগুলো কথা শুনতে হলো, আর কথাই বলবে না এর সাথে। মেজাজটাই বিগড়ে গেছে পুরো। বিচলিত দৃষ্টি ফেলল রিও। ঠাহর করতে পারল না কি বলেছে সন্ধ্যা। ঘুম ঘুম ভাব নিয়ে ছুটে লাগালো সন্ধ্যার পিছন পিছন। সন্ধ্যা পাশাপাশি গিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠল, ব্যাল মানে কি সান্ডা? তৎক্ষণাৎ পদচারণ থেমে যায় সন্ধ্যার। এবার নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। এখানে এসে একটা কিছু বলেও শান্তি পায় না। সবাই বাংলা শব্দগুলোর ইজ্জত মেনে দেয়, শেষমেশে বিখ্যাত গালিটাকেও ছাড় দিল না। সন্ধ্যার আগে দুঃখে চিল্লিয়ে বাংলা বলে উঠল, বাল মানে আমার মাথা, তোর মাথা, বালের মাথা বাল। সন্ধ্যার চিৎকারে আশেপাশে দু একজন ঘাড় ঘুরে তাকালেও সে তোয়াক্কা করলো না। রিও একটু থতমত খেয়ে দাঁড়িয়ে রইল, তারপর হালকা হেসে মাথা চুলকে বলল, ওকে ওকে সরি, রাগ করো না সান্ডা, চুপ, একদম কথা বলবে না তুমি আমার সাথে। দাঁতের দাঁত চেপে বলে উঠল সন্ধ্যা। আর কথা বাড়ালো না, হন হন করে হাঁটতে থাকে। রিও একটু দূরে থেকে পিছু নেয়। ইউনিভার্সিটির পেছনের এই জায়গাটা একটু বেশি সুন্দর। সারি সারি চেরি ব্লসম ট্রি, গোলাপি আর সাদা ফুলে ভরা। হালকা বাতাসে ফুল ঝরে পড়ছে। মাটির উপর ফুলের পাপড়িতে গোলাপি কার্পেটের মতো আস্তরণ হয়ে আছে। এই দৃশ্যে সন্ধ্যার রাগ কমে এলো। রিও হঠাৎ থেমে যায়, ঘুমে পা ভেঙে আসছে। কাঁধের ব্যাগটি একটু নামিয়ে এলোমেলোভাবে পাশে রাখা বেঞ্চটার দিকে ইশারা করে বলে উঠল, একটু বসবে সান্ডা? আবার কি হয়েছে? বিরক্ত সুরে প্রশ্ন করে সন্ধ্যা। রিও কপালে হাত চেপে ধরল। চোখ দুটো সত্যিই লালচে ক্লান্ত। গলার সুর আগের মতো ফিচেল না, খানিকটা চাপা। ক্লান্ত সুরে বলে উঠল, মাথাটা খুব ব্যথা করছে, সারা রাত ঘুম হয়নি, প্লিজ 5 মিনিট। সন্ধ্যা থেমে তাকায়। এতক্ষণ রাগে খেয়াল করেনি। দৃষ্টি ফিরিয়ে তাকালো রিওর পানে। রিওর মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চক্ষুদ্বয় রক্তিম। মায়া হয় সন্ধ্যার। তাও কণ্ঠস্বর গম্ভীর করে বলে ওঠে, শুধু 5 মিনিটই, কিন্তু এরপরেই উঠবে। রিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেঞ্চে বসে পড়ে তৎক্ষণাৎ। পিঠটা হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। খানিকটা দূরত্ব রেখে সন্ধ্যাও বসে পড়ে। চেরি ব্লসমের ঝরা ফুল দুজনকে ছুঁয়ে যায়। হালকা বাতাসে পাপড়ি উড়ে এসে পড়ে রিওর কাঁধে। রিও চোখ বন্ধ করেই বসে আছে। কপালে ভাঁজ ধীরে ধীরে ঢিলে হয়। মাথায় হেলান দেওয়া অবস্থায় হঠাৎই একটু কাত হয়ে পড়ে। মাথা এসে ঠেকে সন্ধ্যার কাঁধে। সন্ধ্যা চমকে উঠে সরে যেতে উদ্যত হয়। এই ঠিক করে বসো। রিও চোখ না খুলে বিড়বিড় করে, একটু একটু থাকো না এভাবেই। কণ্ঠে কোনো প্রকার দুষ্টুমি নেই, আছে নিখাত ক্লান্তি। সন্ধ্যার বুকের ভেতর কেমন যেন মোচড় দেয়। চুপ করে থাকে কিছু মুহূর্ত। কয়েক সেকেন্ড পর রিও নেত্রপলব ঝাঁকিয়ে তাকায় সন্ধ্যার পানে। মেয়েটা কপাল কুঁচকে বসে আছে। রিও একটু হাসে। সান্ডা? সন্ধ্যা বিরক্ত নিয়েই বলে উঠল, কি? রিও একটু হাসে, শিশুসুলভ কণ্ঠে বলে উঠল, একটা আবদার করি? না, সাথে সাথে জবাব দেয় সন্ধ্যা। কিন্তু রিওর কি?
সে সেসবের ধার না ধরেই বলে উঠল, আচ্ছা করি, মাথাটা তোমার কোলে রাখি, শুধু 5 মিনিট, এর বেশি না। সন্ধ্যা হতবম্ব, হতবাক। এই ছেলে কী শুরু করলো? কিছু বলবে এর পূর্বে রিও অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ। কিছুটা ঢোক গেলে সন্ধ্যা। ভেতরটা ধক করে ওঠে তৎক্ষণাৎ। চোখ নামিয়ে নেয়। কয়েক সেকেন্ড কেটে যায় নীরবতায়। তারপর নিঃশব্দে বেঞ্চের উপর নিজের ওড়নাটা ঠিক করে নেয় সন্ধ্যা। খুব ধীরে বলে উঠল, শুধু মাথা রাখবে, আর একটু নড়াচড়া করলে উঠিয়ে দেবো বলে দিলাম। মুহূর্তে রিও রাখিয়ে দেওয়া চকচক করে ওঠে। আর দেরি করে না, খুব সাবধানে সে সন্ধ্যার কোলে মাথা রাখে। মাথা রাখতেই গভীর একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। অপরদিকে নিঃশ্বাস আটকে বসে সন্ধ্যা। এই প্রথম কেমন অদ্ভুত অনুভব হচ্ছে তার। হৃদস্পন্দনের গতিও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। রিও চোখ বন্ধ করে মৃদু হাসে, বিড়বিড় করে বলে উঠল, এই 5 মিনিট সারা জীবনের জন্য হলে মন্দ হতো না। কোলাহল মুক্ত পরিবেশ, চারদিকে মৃদু মৃদু বাতাস বয়ে চলেছে অনবরত। চেরি ব্লসমের পাপড়ি ধীরে ধীরে ঝরে পড়ছে মাটিতে। বাতাসে হালকা মিষ্টি ঘ্রাণ। সন্ধ্যা মনোযোগ দিয়ে দেখে চলেছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে। রিওর মাথা তখনও সন্ধ্যার কোলে। রিওর নিঃশ্বাস ধীর হয়ে এসেছে। এতক্ষণে সে গভীর ঘুমে ঢলে পড়েছে। গভীর ঘুম দেখে সন্ধ্যার আর জাগাতে ইচ্ছে করেনি। আকস্মিক সন্ধ্যার নজর গিয়ে ঠেকে রিওর উপর। এই প্রথম সে গভীর মনোযোগ দিয়ে রিওকে পর্যবেক্ষণ করে। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর। শুভ্র বর্ণের কানাডিয়ান, অনেকের মুখের আদল সুন্দর না হলেও রিওর সেদিক দিয়ে ব্যতিক্রম। হঠাৎ সন্ধ্যার নজর আটকায় রিওর থুতনিতে থাকা লাল তিলটার দিকে। এক নজর তাকিয়ে নজর সরিয়ে ফেলে সন্ধ্যা। পুনরায় মনোযোগী হলো রিওতে। অদ্ভুত অনুভূতির সঞ্চার হলো সন্ধ্যার মন পাজরে। হৃৎপিণ্ড নামক যন্ত্রটাও প্রচণ্ড গতিতে ছুটছে। রিওর মুখশ্রীতে বারংবার আঁখি দিয়ে আটকে যাচ্ছে সন্ধ্যার। নিদ্রা আচ্ছন্ন রিও জানতেও পারল না কেউ একজন গভীর দৃষ্টিতে খুব করে তাকে পর্যবেক্ষণ করছে। সন্ধ্যার নির্নিমেষ দৃষ্টি রিওর দিকে স্থির থাকে। অকস্মাৎ সন্ধ্যার মনে রিওর চুলগুলো একটুখানি ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগে। বেহায়াপনা করে হাত এগিয়ে নিয়ে যায় চুলের অতি নিকটে। পরক্ষণে দ্রুত গতিতে হাত সরিয়ে ফেলে। নিজের কাজে নিজেই হকচকালো। এতক্ষণ কি করছিল ভাবতে শিউরে ওঠে সন্ধ্যা। লজ্জায় রক্তিম হয়ে ওঠে কপোলদ্বয়। ছি ছি করে ধিক্কার জানায় নিজেকে। অস্ফুট সুরে বিড়বিড় করে উঠল, কী সব করছিলে সন্ধ্যা? ছি, এই মানুষটা তোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তার প্রতি এমন আচরণ, এমন অনুভূতি পাপ ব্যতীত কিছুই না। হৃৎপিণ্ডের অস্বাভাবিক ওঠানামাকে শান্ত করতে বুকে হাত চেপে ধরে। ধুক ধুক শব্দ করছে বুকটা। বড় একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নেয়। না, এবার রিউকে জাগানো উচিত। সূক্ষ্ম একটা ঢোক গিলে ধীর কণ্ঠে রিউকে ডাকতে শুরু করে। ধীরে সুস্থে নেত্রপল্লব মেলে চাইল রিও। চক্ষুতে তখনও রক্তিম। ঘুম পূরণ হয়নি। চোখ মিলতেই সম্মুখে ভেসে উঠল সন্ধ্যার মুখশ্রী। সেদিকে তাকিয়ে স্মিত হাসল রিও। পরক্ষণে চোখ কষলে উঠে বসল। রিও উঠে বসতে কোল থেকে ভার সরে যায় সন্ধ্যার। অজান্তে একটা হালকা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে সন্ধ্যার বুক চিরে। রিও চোখ কসলাতে কসলাতে হাই তুলে বলে উঠল, ও গড, এই ঘুমটা দরকার ছিল। থ্যাঙ্কস সান্ডা। নিজের অস্বস্তিকে আড়াল করে স্বাভাবিক হয় সন্ধ্যা। গমগমে কণ্ঠে বলে উঠল, হয়েছে, এবার দূরে সরো। রিও মুহূর্তে সরে যায়। উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে তুলে নেয়। হুট করে ঝুঁকে আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যা থমকালো। রিও ঝুঁকে সন্ধ্যার উদ্দেশ্যে বলে উঠল, কী ব্যাপার সান্ডা? আমি কি ঘুমের মধ্যে নাক ডেকেছি নাকি? তোমার মুখটা এমন কেন? সন্ধ্যা তৎক্ষণাৎ ভরকে গেল। ললাটের সূক্ষ্ম ভাঁজ পড়ল। রিওর কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ভ্রু কুঁচকে চাইল। পরক্ষণে বিরক্ত হওয়ার ভান ধরে বলে উঠল, তোমার মুখটা কি কিছুক্ষণের জন্য বন্ধ হয় না রিও? ননস্টপ চলতেই থাকে, অদ্ভুত। রিও হেসে ফেলে, ঠোঁটের কোণে সেই চিরচেনা দুষ্টু হাসি। বলে উঠল, তুমি চাইলেই ইউনিক উপায়ে আমার মুখ বন্ধ করতে পারো সান্ডা, লাইক ওই দিনের রাস্তায় দাঁড়ানো কাপিলদের। কথাটুকু শেষ করার পূর্বে রিওর কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে আউট শব্দটি। ধুম করে রিওর বুকে কিল বসিয়ে দিয়েছে সন্ধ্যা। প্রচণ্ডভাবে রেগে গেছে সন্ধ্যা। রাগে শরীর জ্বলছে। এই ছেলেটা অতিরিক্ত বাজে কথা বলে। রাগে বলে উঠল, আজে বাজে কথা কম বলবে রিও, এসব কথাবার্তা আমার পছন্দ না কিন্তু। রিও হাত দুটো তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে বলে উঠল, ওকে ওকে, রিল্যাক্স, আমি তো শুধু মজা করছিলাম। এই মজাটাই তোমার সমস্যা। দাঁতে দাঁত চেপে বলে উঠল সন্ধ্যা। রিও আর কিছু বলে না। হঠাৎ পকেট থেকে একটা ছোট চকলেট বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দেয়। মৃদুস্বরে বলে উঠল, টুডের অ্যাডভান্স ট্রিট আর রাগ কমানোর জন্য। সন্ধ্যা তাকায়, চকলেট নেয় না। ভ্রু কুচকে বিরক্তি নিয়ে বলে উঠল, আমি বাচ্চা নাকি? বাচ্চা না তবে। মুহূর্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে একদম পিছিয়ে বলে উঠল, রাগলে নাক দিয়ে সর্দি পড়া বাচ্চাদের মতো লাগে। সন্ধ্যা কিছু মুহূর্ত বোঝার চেষ্টা করলো। যখন বুঝলো ততক্ষণে রিও দূর। আকস্মিক ঘাড় ঘুরিয়ে চিৎকার করে বলে উঠল, কালকে ভোরে ট্যুরের বাস ইউনিভার্সিটিতে থাকবে, চলে এসো সান্ডা। দ্বীপ্রহর কাটিয়ে প্রকৃতি আধারে সেজে উঠেছে। রাত নেমে এসেছে পুরো কানাডা জুড়ে।
হোস্টেলের পুরো করিডোর আলোয় আলোকিত, কোথাও কারোর হাসির শব্দ, কোথাও ফিসফিস। সন্ধ্যায় বিছানা আদশোয়া হয়ে মোবাইল স্ক্রল করছিল, কিন্তু মনটা স্ক্রিনে আটকে নেই। বারবারই ভেসে উঠছে রিওর সাথে কাটানো সেই মুহূর্তগুলো। মাথা চাপড় দিয়ে ভাবনাদের দূর করার চেষ্টা চালায় সন্ধ্যা। ঠিক তখনই দরজা খুলে ঢোকে ফ্লুজি আর অ্যাশলি। ও মাই গড, আমি মরতে বসেছি আজ। ফ্লুজি জুতো ছুঁড়ে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। অ্যাশলি চুলে হাত বুলিয়ে হেসে বলে উঠল, তুমি একবারে কেন কাজ করতে যাচ্ছিলে? আগুনে পুড়ে গেলে কি হতো? জানো ইনা কিছুক্ষণ আগে ফ্লুজি রান্না করতে গিয়ে পুড়তে বসেছিল। কথাটুকু বলে হেসে উঠে অ্যাশলি। সন্ধ্যা হাসার চেষ্টা করে, আধখানা হাসি। অ্যাশলির চোখ এড়ায় না ব্যাপারটা। চেয়ার টেনে বসে পড়ে সন্ধ্যার সামনে, কৌতূহলী সুরে বলে উঠল, তুমি আজ অদ্ভুত চুপচাপ, কিছু হয়েছে? না, তেমন কিছু না। দৃষ্টি নামিয়ে নেয় সন্ধ্যা। ফ্লুজি পাশ ফিরে তাকায়, বলে উঠল, এই তেমন কিছু না মানেই কিন্তু অনেক কিছু। সন্ধ্যা কিছু বলে না, মোবাইলটা উল্টে টেবিলে রাখে। একটু থেমে বলে ওঠে, কাল ইউনিভার্সিটি থেকে ট্যুর আছে 3 দিনের। ফ্লুজি চক্ষুদা বড় বড় করে তাকায়, শোয়া থেকে উঠে বলে উঠল, তুমি যাচ্ছ? যাও, ঘুরলে মন ফ্রেশ হবে। সন্ধ্যা কথা বাড়ে না, চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। বাইরে অন্ধকার, হালকা বাতাসে পর্দাগুলো নড়ছে। আকস্মিক ফ্লুজি বলে উঠল, নিচে সবাই মিলে নুডলস বানাচ্ছে, চলো সেখানে যাই না? সন্ধ্যা একটু ভেবে মাথা নেড়ে বলে ওঠে, আচ্ছা। রাত বাড়ার সাথে সাথে হোস্টেলটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। বাইরে জানালার কাছে শহরের আলো ঝিলমিল করছে। দূরে কোথাও গাড়ির শব্দ, আবার হালকা বাতাসে গাছের পাতার মর্মর। ব্যাগ গুছিয়ে চেন বন্ধ করে বিছানার পাশে রেখে দেয় সন্ধ্যা। লাইট নিভিয়ে শুয়ে পড়ে। মোটামুটি রাত হয়েছে বলা যায়। চোখ বন্ধ করতেই দিনের সব দৃশ্য একে একে ভেসে ওঠে। চেরি ব্লসম, রিওর ঘুমন্ত মুখ, দুষ্টু হাসি, আর সেই অদ্ভুত অস্বস্তি। সন্ধ্যা চোখ খিচে ঘুমানোর চেষ্টা করে, মাথার সব ভাবনাকে ঠেলে দূরে সরিয়ে দেয় মুহূর্তে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে হালকা কুয়াশা জমে আছে। বড় বড় গাছের ফাঁকগুলো স্ট্রিট লাইটের আলো পড়ে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। ট্যুরের বাসগুলো সারি বেঁধে দাঁড়িয়ে। 3 দিনের বেড়ানোর আনন্দে সবার চোখমুখে আলাদা উচ্ছ্বাস। ব্যাকপ্যাক কাঁধে নিয়ে বাসের দিকে এগিয়ে আসে সন্ধ্যা। চোখে হালকা ঘুম, মুখে নির্লিপ্ত ভাব। চারপাশটা একবার দেখে নেয় সে। পরিচিত মুখগুলো চোখে পড়তে একটু স্বস্তি লাগে। ইনা এখানে। লুসিকার ডাক শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় সন্ধ্যা। বাসের সামনের দিকেই দাঁড়িয়ে আছে লুসিকা, তার পাশে এমিলি। দুজনের হাতেই কফির কাপ। সন্ধ্যা হালকা হাসি দিয়ে এগিয়ে যায়। তুমি এত চুপচাপ কেন সকালবেলা? এমিলি প্রশ্ন ছুড়ে দেয়। বাসে উঠতে উঠতে সন্ধ্যা পাশ ফিরে যায়। চোখে ঘুম ঘুম ভাব, সংক্ষিপ্ত করে উত্তর দেয়, ঘুম আসছে? এই 3 দিনের জন্য ঘুম ভুলে যাওই না? বাসে উঠে লুসিকা আর এমিলি পাশাপাশি বসলো। তাই সন্ধ্যা গিয়ে বসে পড়ে বাসের 2 সিট পিছনে খালি থাকা সিটে। ব্যাকপ্যাক জায়গা মতো রেখে বসে পড়ল সন্ধ্যা। হালকা নিঃশ্বাস টেনে জানালার বাইরে তাকালো। বাসের ভেতরটা একদম শান্ত। ভোর হওয়ার দরুন শীতল বাতাস ছুঁয়ে যায়। কয়েকজন বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে। চোখ বুজে নেয় সন্ধ্যা নিজেও। হঠাৎ কর্ণে এসে বাড়ি খায়। হে ইনা, আমি কি এখানে বসতে পারি? চোখ মেলে চায় সন্ধ্যা। ফ্রেডি সামনে দাঁড়িয়ে। একটা ছেলের সাথে বসে এত ঘন্টা জার্নি করবে? কেমন যেন অস্বস্তি হয় সন্ধ্যার। ফ্রেডির সাথে সে খুব ক্লোজ না, তাই ইতস্তত করে বলে উঠল, বসো, সমস্যা নেই। ফ্রেডি মাথা নেড়ে হাসে। বসতে যাবে ঠিক সেই মুহূর্তে উপস্থিত হয় রিও। সন্ধ্যা তাকায় সেদিকে। আজ হাফ প্যান্ট পরে এসেছে রিও, সাথে টি শার্টের উপরে জ্যাকেট। সন্ধ্যার বুঝে আসে না নিচের অংশ ফাঁকা রেখে উপরে জ্যাকেট জুড়িয়ে লাভটা কী হলো, আর না ভেবে পুনরায় জানালার দিকে মনোযোগী হলো। কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে এগিয়ে আসে রিও। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, ফ্রেডি, নিচে ড্যান তোমাকে ডাকছে। কথাটুকু শুনে বিরক্ত অনুভব করে ফ্রেডি। বলে উঠল, সমস্যা নেই, বাসে আসলে শুনে নেব। বলল তো ইমার্জেন্সি, বাস ছাড়ার আগেই নাকি লাগবে তোমাকে। ও হো, ওকে। কথাটুকু বলে উঠে চলে যায় ফ্রেডি। তৎক্ষণাৎ ঠাস করে বসে পড়ে রিও। এত জোরে বসায় সন্ধ্যাসহ কেঁপে ওঠে। বিরক্ত হয়ে রিওর দিকে ঘুরে বসে সন্ধ্যা। বলে উঠল, তুমি এখানে কেন? এখানে না ফ্রেডি বসেছে? তো এখন তো আমি বসেছি। কেন বসেছ? ইচ্ছে হয়েছে তাই। সন্ধ্যা গভীর দৃষ্টিতে তাকায়, আর কথা বাড়ায় না। জানালার দিকে তাকিয়ে থাকে বিরক্ত ভঙ্গিতে। আকস্মিক নিকট থেকে ভেসে আসে রিওর বলা কথা, যা শুনে মুহূর্তে সন্ধ্যার অভ্যন্তরে ধক করে ওঠে। বিরক্তি থেকেই কিন্তু কিছুমিছু সৃষ্টি হয় সান্ডা। খুব ভোরের আলো ধীরে ধীরে তার গভীর রং মেখে দিচ্ছে চারপাশে। কানাডার প্রশস্ত হাইওয়েগুলো নিঃশব্দে ছুটে চলেছে সোজাভাবে। দুপাশে সারি সারি বিল্ডিং।
স্ট্রিট লাইটের হলুদ আলো ঝরে পড়ছে রাস্তার বুকে। কোথাও কোথাও লেকের জল ঝলমল করে উঠছে দূরের আলোয়। বাসের কাঁচা জানালায় প্রতিফলিত হচ্ছে শহরের নিঃশব্দ সৌন্দর্য। 3 দিনের ট্যুরের উত্তেজনা এখন গভীর ঘুমে রূপ নিয়েছে। বাসে থাকা প্রত্যেকটা শিক্ষার্থী গভীর ঘুমে মগ্ন। সন্ধ্যার চোখ দুটো কখন যে ভারী হয়ে এসেছে নিজেও টের পায়নি। মাথাটা একপাশে হেলে পড়ছিল বারবার। একসময় অচেতনভাবেই তার মাথাটা একটু সরে গিয়ে ঠেকল পাশের কাঁধে। কাঁধের ভার আর হালকা একটা ঝাঁকুনিতে রিওর ঘুম ভেঙে যায়। চোখ মেলে প্রথমে বুঝতে পারে না কি হয়েছে, তারপর পাশে তাকাতেই দেখতে পায় সন্ধ্যাকে। মাথাটা তার কাঁধে এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমে আছে। রিও নিঃশব্দে নড়েচড়ে বসে, কিন্তু সন্ধ্যা নড়ে না, বরং সামান্য আরাম পেয়ে আরও একটু ভর দেয় তার কাঁধে। রিও মুহূর্তে নিঃশ্বাস আটকে ফেলে, যেন নড়লেই এই মুহূর্তে ভেঙে যাবে। এখন যদি জেগে থাকতো হয়তো রিওকেই জানালা দিয়ে ছুঁড়ে ফেলতো। নিজের দোষ না দেখে রিও চোখ নামিয়ে ফেলে, পুনরায় নেত্রপল্লব উঁচিয়ে তাকায় সন্ধ্যার দিকে। মনে মনে আওড়ায়, তুমি জানো না সান্ডা, ঘুমের মধ্যে তুমি কতটা বিপজ্জনক। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রিওর বুক চিরে। বুকের বাঁ পাশে আবার চিনচিনে ব্যথার অনুভব হয়, ঠিক বাস্কেটবল খেলার দিনটার মতো। বুকে হাত চেপে ধরে রিও। হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ। বুকের ভিতরে অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। চক্ষুদয় একবার বন্ধ করে খুব সাবধানে নিজের কাঠটা সামান্য সোজা করে নেয় রিও। সন্ধ্যাকে স্পর্শ করে না। কানাডার অরেঞ্জভিল, যা হলো কানাডার অন্টারিও প্রদেশের একটি অন্যতম শহর। ডাফারিন কান্ট্রির কেন্দ্রবিন্দু হলো অরেঞ্জভিল। সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও প্রাণবন্ত শিল্পকলার জন্য পরিচিত, বেশ পরিচিত এই শহরটা। ছোট শহরের আকর্ষণ এবং আধুনিক সুযোগ সুবিধা বহিরাগতদের জন্য সহজ করে দেয়। আকস্মিক হালকা ঝাঁকুনিতে ঘুম ছুটে যায় সন্ধ্যার। ধীরে ধীরে চক্ষুদ্বয় মিলতেই চোখের সামনে রিওর মুখশ্রী দেখে ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে সরে যায় সন্ধ্যা। এতক্ষণ রিওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল ভাবতেই লজ্জার এসে ভিড় করে। কোনো মতে বলে ওঠে, সরি, খেয়াল করিনি। ইটস ওকে, চলো, বাস থেমেছে, ব্রেকফাস্ট করা যাক। ছোট শহরের ছিমছাম রাস্তা, সারি সারি দোকান, রঙিন সাইনবোর্ড আর দূরে সবুজের আভাস। সকালের কুয়াশা অনেকটাই কেটে গেছে। বাসের ভেতর ধীরে ধীরে কোলাহল বাড়ছে। কিছুক্ষণ পর বাস থামলো। ফার্স্ট স্টপ, সবাই নামো। ড্যানের কণ্ঠ ভেসে এলো সামনের দিক থেকে। এক এক করে সবাই নেমে আসে। ঠান্ডা বাতাসে হালকা কাঁপুনি লাগে সন্ধ্যার। ব্যাগটা ঠিক করে কাঁধে নেয়। এমিলি আর লুসিকা সামনে, ড্যান তাদের পাশেই। রিও একটু পেছনে দাঁড়িয়ে, হাতে মোবাইল। লুসিকা বলল উচ্ছ্বাস নিয়ে, সামনের ওই রেস্টুরেন্টটা সুন্দর, সকালের নাস্তা সেখানেই করা যাক। সবাই একসাথে হাঁটতে শুরু করে। রেস্টুরেন্টটা খুব বড় না, তবে পরিষ্কার। কাঁচের জানালা দিয়ে আলো ঢুকছে। ভেতরে ঢুকতেই সকলের নাকে ভেসে এলো কফির গন্ধ, বেকড ব্রেড আর মাখনের হালকা সুবাস। সন্ধ্যা কৌতূহল নিয়ে সব কিছু পরখ করে। একটা বড় টেবিলে গিয়ে সবাই বসে পড়ে। এমেরি মেনু দেখে বলে উঠল, আমি একটা হট চকলেট আর স্যান্ডউইচ নিব, আমার জন্য ব্ল্যাক কফি। একে একে সকলে খাবার অর্ডার দিলেও সন্ধ্যা চুপচাপ বসে আছে। মিনিটাও হাতে নেয়নি। এমেরি সেটা লক্ষ্য করে ভ্রুকুচকে তাকায়, বলে ওঠে, ইনা, তুমি কিছু অর্ডার দিচ্ছ না কেন? সন্ধ্যা একটু চমকে ওঠে। চারপাশে সবার দৃষ্টি তার দিকে। সে দৃষ্টি নামিয়ে নেয়। কয়েক সেকেন্ড চুপ করে ধীরে বলে উঠল, আমি খাবো না। কেন? এমিলি থামে। লুসিকে অবাক হয়ে বলে ওঠে, সকাল থেকে তো কিছুই খাওনি, এভাবে থাকলে তো শরীর খারাপ করবে। সন্ধ্যার ঠোঁট চেপে ধরে। এমিলি আবার প্রশ্ন করে, কেন খাবে না? পছন্দ হচ্ছে না? জবাবে কী প্রত্যুত্তর করবে ভেবে পায় না সন্ধ্যা। তার ক্ষুধা পানি এমন না, সে ভয় পাচ্ছে হারাম খাবার নিয়ে। কানাডার হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছাড়া কোথাও হালাল খাবার পাওয়া যায় না, আর হারাম খাবার সে খেতে পারবে না, এর জন্য কিছু অর্ডার না করেই বসে আছে। একটু দম নিয়ে সন্ধ্যা শান্ত স্বরে বলে উঠল, এখানে হারাম হালাল আলাদা করে বলা নেই, আমি নিশ্চিত না তাই খেতে পারবো না। কথাটা শেষ হতেই টেবিলে এক মুহূর্তে নীরবতা নেমে আসে। রিও এতক্ষণ চুপচাপ ছিল, এবার সন্ধ্যার দিকে তাকায়, বোঝার চেষ্টা করে সন্ধ্যার কথাটা। এমিরি একটু লজ্জিত হয়ে বলে ওঠে, ওহ সরি না, আমি ভাবিনি ব্যাপারটা। নো প্রবলেম, আমরা পরে কোথাও এমন জায়গায় খুঁজবো যেখানে তুমি কমফোর্টেবল। ড্যানের কথা শেষ হতেই ঠাস করে উঠে দাঁড়ায় রিও। সকলে অবাক হয়ে তাকায় সেদিকে। রিও আসছে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার ভ্রুযুগল কুঁচকে যায়। এ ছেলে আবার কোথায় গেল? সবাই কিছুক্ষণ তাকিয়ে থেকে গল্পে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে হুট করে কোথা থেকে এবার এসে হাজির হয়। সন্ধ্যার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে লুসিকাকে প্রশ্ন করে, লুসি, রিওকে দেখেছো? লুসিকা বিরক্ত হয়। এই মেয়েটাকে তার নিজের কাছেও বিরক্ত লাগে। কিছুটা বিরক্ত নিয়েই বলে উঠল, আমি কি করে জানবো এভা? আমি কি রিওর গার্লফ্রেন্ড নাকি? তোমাদের এই গ্রুপে তো এখন রিওর আঠার মতো লেগে থাকে, তাই জিজ্ঞাসা করলাম। না হলে আমার অত টাইম নেই তোমাদের এখানে আসার মতো। কথাটুকু বলে চলে যায় এভা। গিরগিটি একটা।
লুসিকার মুখ থেকে কথাটুকু শুনতেই সকলে হেসে ফেলে। অল্প ঠোঁট বাঁকা সন্ধ্যা নিজেও কী মনে করে একবার চোখ বোলায় দরজা দিকে। কেটে যায় কিছুটা সময়। রিও চলে আসে, হাতে একটা ব্যাগ। এসে ঠাস করে বসে পড়ে সন্ধ্যার পাশে। সন্ধ্যা চমকিয়ে পাশ ফিরে তাকায়। রিও ঠাস করে বসতেই ব্যাগটা টেবিলের উপর রাখলো। ব্যাগের ভিতর থেকে একে একে বের করে রাখলো ছোট ছোট প্যাকেট, হালাল স্যান্ডউইচ, ফলের জুস, ড্রাই ফ্রুটস আর কিছু চকলেট বার। টেবিলের চারপাশের কৌতূহলী দৃষ্টি এসে একত্রিত হয় রিওর দিকে। এমিরি অবাক হয়ে প্রশ্ন করল, এগুলো? রিও স্বাভাবিক ভঙ্গিতে বলল, আশেপাশে একটা হালাল গ্রোসারি ছিল আর কুইকবেক সিটিতে পৌঁছাতেও বেশ খানিকটা সময় লাগবে, তাই। কথা শেষ করলো না। সন্ধ্যার দিকে তাকে শুধু ব্যাগটা একটু ঠেলে দিল। সন্ধ্যা কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। অবাক হয়ে শুধু তাকিয়ে রইল রিওর দিকে। বুকের ভিতরে অদ্ভুত কৃতজ্ঞতা ছেয়ে গেল। অবাকতা কাটিয়ে ওষ্ঠের কোণে সামান্য হাসি ফুটিয়ে তোলে। মুচকি হেসে বলে উঠল, থ্যাংক ইউ মিস্টার মাঙ্কি। নিমিষে চক্ষুদয় ছোট ছোট হয়ে যায় রিওর। ভ্রু দুটো কুঁচকে ওঠে। টেবিলের উপর রাখা চকলেট বারটা তুলে আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে গম্ভীর সুরে বলল, এই নামটা আবার কি? সন্ধ্যা নির্বিকারভাবে স্যান্ডউইচের প্যাকেট খুলতে খুলতে বলে, তোমাকে দেখলেই তো তাই মনে হয়। লাফাও, হঠাৎ উধাও হও, আবার হঠাৎ হাজির, একদম মাঙ্কি বিহেভিয়ার। রিও ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলে। কিছুটা খোঁচা দিয়ে বলে উঠল, ও তাই নাকি? তা ম্যাডাম, মাঙ্কি না থাকলে ব্রেকফাস্ট করতেন কিভাবে? খোঁচা দিচ্ছ? তোমার খাবার তুমিই খাও, আমি খাবো না। সন্ধ্যা চোখ রাঙিয়ে তাকায়। এমিলিয়া লুসিকা মুখ চেপে হাসে। ড্যান কফির কাপ হাতে নিয়ে মন্তব্য করে বসে, ইন্টারেস্টিং ডিবেট। ব্রেকফাস্ট বনা মিগো। সন্ধ্যা একটু লজ্জা পেয়ে যায়। স্যান্ডউইচ এক কামড় দিয়ে চুপ করে বসে। রিও কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজেও কফিতে চুমুক দেয়। মুহূর্তটা কেটে যায় হাসি মজায়। কিন্তু তাদের এই হাসি খুশি পরিবেশটাই সহ্য হয় না এবার। বান্ধবীদের সাথে বসে রাগে ফুঁসতে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। এমন সময় হুট করে এবার বান্ধবী রিচা বলে উঠল, মেয়েটা একটু বেশি রিওর ক্লোজ হয়ে গেছে এবার। রিওকে তোর থেকে কেড়ে নিচ্ছে কিন্তু। রিচার এমন কথা এবার চোখ পুনরায় চলে যায় দূরের টেবিলটার দিকে, যেখানে সন্ধ্যা হাসতে হাসতে স্যান্ডউইচ খাচ্ছে আর রিও হেলান দিয়ে বসে কিছু বলছে। সে দৃশ্যটাই যেন এবার ভেতরের আগুনে ঘি ঢেলে দিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমার থেকে রিওকে দূরে সরিয়ে ঠিক করছো না। এর ফলাফল খুব খারাপ হবে, দেখে নিও।